শহরের মাঝের এক খাল পাড়ে পাওয়া যায় ৮ দিনের পুরনো এক লাশ। তদন্তে ঝামেলা এড়াতে সিনিয়র যখন এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছিল, তখন নতুন জয়েন হওয়া এসআই বৃন্দা জানায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা খুন। থানার সবাই যখন বৃন্দাকে নিচু দেখানোর কাজে ব্যস্ত, তখন বৃন্দা একাই তদন্ত করতে গিয়ে জানতে পারে এটা কোনো সাধারণ খুন না, বরং কোনো এক সাইকো সিরিয়াল কিলারের ঠান্ডা মাথায় করা খুন। তবে এই খুনই ৯ বছর যাবৎ পুলিশের নাকের নিচ থেকে একের পর এক খুন করেই যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো সে খুনগুলো এত পারফেক্ট ভাবে করে যে না পাওয়া যায় লাশ আর না থাকে কোনো প্রমাণ। তবে এই সাইকো কিলারকে ধরতে গিয়ে জানা যায় বৃন্দার সাথে এই কিলারের অতীত জড়িয়ে আছে, যা আজও রয়ে গেছে রহস্যের আড়ালে। প্রশ্ন হলো কে এই সাইকো কিলার, কেনই বা সে মানুষদেরকে নির্মম ভাবে খুন করছে, আর বৃন্দার সাথেই বা সে কিভাবে জড়িত। প্রতিটা মোড়ে এমনই মজার সব টুইস্ট আর রহস্যে ঘেরা সাইকো সিরিয়াল কিলারের আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক এক দানবের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ বৃন্দা। ভুলেও এই গল্পকে বুঝতে যাবেন না, কারণ যখনই ভাববেন এই তো সব বুঝে গেছি, তখনই শুরু হবে নতুন টুইস্ট। সালটা ১৯৯৬। গঙ্গাভারামের গহীন এক বনে ছোট একটা মেয়ে বেশ ভয়ে ভয়ে সাচি নাম ধরে ডাকতে ডাকতে কাউকে খুঁজছে। বনের প্রায় অর্ধেক গাছ শুকিয়ে গেছে। হঠাৎ একটা গাছের ডালের পাশে সাচিকে অচেতন অবস্থায় দেখে মেয়েটা দৌড়ে সাচিকে ডাকতে থাকে। সাচি মুচকি হাসি দিয়ে উঠে বলে, চিন্নি, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? চিনি অভিমানে মুখ ফুলিয়ে রাখলে সাচি বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তবুও চিনির রাগ না ভাঙলে সাচি একটা কাঠের পুতুল দিয়ে বলে, এই দেখো, আমি তোমার জন্য বানিয়েছি। কাঠের ছোট এই পুতুল দেখে চিন্নির সব রাগ শেষ হয়ে যায়। খিলখিল করে হাসতে হাসতে খুশিতে বড় ভাই সাচিকে জড়িয়ে ধরে। সাচি আর চিন্নির গ্রামের সবাই তখন এক জায়গায় জড়ো হয়েছে, কারণ গ্রামের এক লোকের সম্পূর্ণ শরীর নীল হয়ে আছে। পাশেই তার স্ত্রী কান্না করতে করতে গ্রামের তান্ত্রিকের কাছে সাহায্য চাচ্ছে। তান্ত্রিক এসে লোকটার চোখ দেখে বলে, এ চোখ লাল, মানে দেবী আমাদের উপরে রেগে আছে। এই জঙ্গলের সব গাছ তোমাদের উপর রাগ, তাই খবরদার কোনো গাছ ছুবে না। এর লাশ এই বনে জ্বালাবে না, দেবী আরো রাগ করবে। ঠিক তখনই সাচি আর চুন্নি আসে। গ্রামের এক লোক বলে, কোনো না কোনো পাপ তো অবশ্যই হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। বনে খাবারের সংকট হয়েছে, খাবার রান্না করতে গেলে কাঠও শুকায় না। আর একজন বলে, আজ এই লোকটা মারা গেছে, কাল হয়তো আমাদের মাঝে কেউ মারা যাবে, এভাবে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তান্ত্রিক সব শুনে দেবীর পূজার স্থানে এসে একটা হলুদ মাখানো পাথরে হাত দিয়ে বলে, এতে আমাদের দেবী নেই। দেবী রাগ করে বন ছেড়ে চলে গেছে। দেবীকে খুশি করতে বলে দিতে হবে বলেই বিশেষ এক পূজা আর গণনায় বসে। সিঁদুর পানিতে হাত দিয়ে চোখ বুঝে গণনা করে হঠাৎই অপর হাত দিয়ে চিন্নি এবং সাচির মায়ের দিকে ইশারা করে। চিন্নি তখন ভয়ে মাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মা এগিয়ে আসলে তান্ত্রিক বলে, তুমি না, তোমার মেয়ে চিন্নিকে বলে দিতে হবে। মা কান্না করতে করতে বলে, দয়া করে আমার বাচ্চাকে ছেড়ে দিন। গ্রামের বাকিরা সাচিকে আটকে রাখে। মা গ্রামের সবার কাছে অনুরোধ করে, কিন্তু কেউ তার কথা শোনে না। রাতে যখন বলির প্রস্তুতি চলছে, তখন চিন্নি আর সাচি মায়ের কোলে চুপ করে শুয়ে আছে। সাচি জিজ্ঞেস করে, মা, দেবী কি সত্যিই আছে? তাহলে দেবী কেন আমাদেরকে মারতে বলবে? ওরা কি সত্যিই চিন্নিকে মেরে ফেলবে? মা বলে, তোমার আর চিন্নির কোনো ক্ষতি আমি হতে দিব না। কিছুক্ষণ পরেই মা দুজনকে নিয়ে পালাতে থাকে। বেশ অনেক দূরে আসার পরে চিন্নির হাত থেকে খেলনা পড়ে গেলে সাচি খেলনা নিতে ফিরে গেলে দেখে গ্রামবাসী তাদেরকে ধাওয়া করছে। মা চিন্নিকে নিয়ে বামে চলে যায়, আর সাচি সেটা দেখতে না পেয়ে সোজা চলে যায়। মা বনের রাস্তায় এসে একটা ট্রাক দাঁড়াতে দেখে তাড়াতাড়ি চিন্নিকে গাড়িতে উঠিয়ে সাচিকে ডাকতে থাকে। সাচি বনে হন্যে হয়ে মা আর চিন্নিকে খুঁজছে। মা সাচিকে ডাকতেই থাকে। ট্রাক ততক্ষণে ছেড়ে দিলে গ্রামবাসী এসে মাকে আটকে ফেলে। ট্রাক দ্রুত গতিতে যাওয়ার জন্য চিন্নি এই রাক্ষসদের হাত থেকে বেঁচে যায়। গল্প চলে আসে বেশ কয়েক বছর পরে। জীর্ণ শীর্ণ এক রুম, জানালায় খবরের কাগজ দিয়ে ঢাকা। বেডসাইড টেবিলে একটা ছবি ফ্রেম রাখা, তাতে চিন্নি এবং একটা বয়স্ক লোকের ছবি দেওয়া। অ্যালার্ম ঘড়ি বেজেই চলছে। বিছানায় শুয়ে থাকা মেয়েটা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। হঠাৎ তার হুঁশ ফিরলে অ্যালার্ম বন্ধ করে উঠে একটা ওষুধ খেয়ে জগিং এ বের হয়। বৃন্দা বাসায় ফিরে দেখে তার ছোট বোন খাবার টেবিলে বসা, কিন্তু বৃন্দা বসতেই চুটকি উঠে হাঁটা দেয়। অর্থাৎ দুই বোনের সম্পর্ক ভালো না। মা দৌড়ে এসে চুটকিকে তিলক দিতে গেলেই চুটকি রেগে মাকে ঝাড়ি দেয়। বৃন্দা এসে মায়ের জন্য তিলক দিতে বললেও চুটকি রেগে বাসা থেকে বের হয়ে যায়। বৃন্দা জানালা দিয়ে লুকিয়ে দেখে চুটকি তার দুই বন্ধুর সাথে বাইক চালিয়ে কলেজে যাচ্ছে। বৃন্দা বাইকের নাম্বারটা নোট করে নেয়। কিছুক্ষণ পরে বৃন্দা থানায় আসলে তার জুনিয়ররা তাকে গুড মর্নিং দেয়, কিন্তু বৃন্দা কোনো কথা না বলে নিজের চেয়ারে গিয়ে বসে। বৃন্দার কলিগ এসআই সার্থী
বলে, মেয়ে হয়ে এসআই হয়েছে তাই কি ভাব দেখেছো, আসবে কম্পিউটারে বসবে আর বাসায় যাবে, কারোর সাথে কথাও বলে না। কিছুক্ষণ পরে থানার সিআই সোলেমন আসলে থানার সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বললেও বৃন্দা চুপচাপ বসে আছে দেখে সোলেমন রেগে বৃন্দার দিকে তাকিয়ে থাকে। বৃন্দা ইতস্তত করে দাঁড়ালে সোলেমন রেগে সার্থীকে তার রুমে আসতে বলে। আসলে এই সোলেমন হলো নামের পুলিশ, কাদের সাথে তার কোনো সম্পর্কই নেই। সোলেমন বলে, নতুন এসআই এর সমস্যা কি? সার্থী বলে, কোনো কেস থাকলে দিতে বলেছে। সোলেমন টিটকারি করে বলে, এরা সামলাবি কেস? কোনো লাশ দেখলেই তো ভয়ে মা বলে পালাবে। বলেই চেয়ারে বসে সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। থানার সবাই মিলে বিদ্যুৎ ঠিক করতে না পারলেও বৃন্দা ঠিকই ঠিক করে নেয়। এদিকে এক দুধ বিক্রেতা রাস্তার পাশে দাঁড়াতেই লক্ষ্য করে খালের অপর পাশে কারো লাশ ভাসছে। বিষয়টা নিশ্চিত করার জন্য লোকটা ধীরে ধীরে খালের অপর দিকে এগিয়ে আসে। ভালো করে লক্ষ্য করলে দেখে বিভৎস দেখে একটা লাশ পানিতে ভাসছে। কিছুক্ষণ পরই ফরেন্সিক টিম, মিডিয়া আর পুলিশের ভিড় জমে যায়। সোলেমন সেই দুধ বিক্রেতাকে জিজ্ঞেস করে, তুই একাই শুধু লাশ দেখলি, সেটা কিভাবে সম্ভব? লোকটা বলে, না কিছু দূরে তো এরাও ছিল। সার্থী সে লোকটাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, সোলেমনের ইগোতে হার্ট হওয়ায় সে সার্থীকে চা আনতে পাঠিয়ে দেয়। মানে নিজেও কাজ করবে না, কাউকে করতেও দিবে না। ফরেন্সিক ডক্টর বলে, লাশ দেখে মনে হচ্ছে 8 থেকে 10 দিন আগে মারা গেছে, বাকি ডিটেইলস ল্যাবে নিলে তারপর জানা যাবে। সোলেমন বলে, আরে এটা আত্মহত্যার কেস, অন্য কোথায় ঝাঁপ দিয়েছিল, লাশ ভেসে এখানে এসেছে। এমন কেস বহু দেখেছি, তাই রিপোর্টে আবার এসব খুনটুন লিখো না, তারপর আমাকে খেটে মরতে হবে বলেই চলে যায়। লাশ বৃন্দার পাশ থেকে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচারের চাকা আটকে গেলে বৃন্দা ভালো করে লাশটাকে অবজার্ভ করে। লাশের ডান পায়ের হাঁটুর নিচে কাটা আর পেটের এক জায়গায় মাংস ওঠানো, হাতে ইটের মতো কিছু একটা লেপটে আছে। হঠাৎ সার্থীর ডাকে বৃন্দার ধ্যান ভাঙে। সার্থী বৃন্দাকে ভিড় সামলাতে যেতে বলে। রাতে সবাই যখন চায়ের দোকানের সামনে দাঁড়ানো, তখন বৃন্দাকে একা একা দেখে সার্থী বলে, আমার বাসা আপনার বাসার দিকেই, আপনি আমার সাথে যেতে পারেন। বৃন্দাও রাজি হয়ে যায়। তখন কনস্টেবল রামানা বলে, এই মানুষগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে আর লাশ পচে পানি নষ্ট হবে। বৃন্দা বলে, ওটা আত্মহত্যা না, খুন। লাশের গায়ে ইটের দাগ আর বস্তার দড়ির ছাপও আছে। আমার ধারণা মতে অন্য কোথাও লোকটাকে খুন করে বস্তার মধ্যে ইট আর লাশ রেখে খালে ফেলেছে। বৃন্দার কথা শুনে সার্থী আর রামানা টিটকারি করে হেসে বলে, আপনি মনে হয় প্রথমবার লাশ দেখেছেন তাই এসব বলছেন। বৃন্দা খুব শান্তভাবেই বলে, আমার বাবাকে কেউ চাকু দিয়ে মেরেছিল, তাই এটা আমার প্রথমবার না। রাতে গঙ্গাভারাম গ্রামের কিছু অস্পষ্ট স্মৃতি, মা আর সাচি থেকে আলাদা হওয়া সেই ভয়ানক দৃশ্য, আর বাচ্চা এক মেয়ের গলায় সাচির নাম, এমন বিচ্ছিন্ন কিছু স্বপ্ন দেখে বৃন্দা কেঁপে ঘুম থেকে উঠে দেখে রাত 3টা বাজে। ফরেন্সিক ডক্টর সার্থী এবং সোলেমনকে ডাকলে সোলেমনের ইচ্ছা না থাকা সত্ত্বেও কোন রকমের নাকে মুখে রুমাল চেপে লাশ দেখতে আসে। সোলেমন বেশ ভাব নিয়ে বলে, নিশ্চয়ই বলবেন। ডক্টর বলে, লোকটাকে খুন করা হয়েছে, মাথায় কোনো লোহার ভারী জিনিস দিয়ে বাড়ি মারার কারণে ওর মৃত্যু হয়েছে। শুধু তাই না, পিঠে মেরুদণ্ডের হাড়ের উপরে 3 জায়গায় চাকু দিয়ে আঘাত করা হয়েছে, আর বুকের হৃৎপিণ্ডের আশেপাশে 16 বার চাকু দিয়ে কোপানো হয়েছে। একবার কোপ দিলেই মানুষ মারা যায়, সেখানে 16 বার কোপ দেওয়া হয়েছে। কথাটা শুনেই সোলেমন দৌড়ে গিয়ে বমি করতে থাকে। অথচ এই সোলেমনই বলেছিল যে বৃন্দা মেয়ে বলে লাশ দেখে পালাবে, আর নিজেই লাশ পচা গন্ধে বমি করে দিয়েছে। ডক্টর বলে, চাকু দিয়ে কোপ দেওয়ার কারণে খাঁচার হাড় ভেঙে গেছে, আর ভিকটিমের পেছনে চাকু দিয়ে কোপ দেওয়া এবং বুকে চাকু দিয়ে কোপানোর মধ্যে কমসে কম 22 ঘন্টার পার্থক্য ছিল। অনেক রক্ত বের হয়েছে, আর মারা যাওয়ার আগে 24 ঘন্টা ভিকটিম কিছু খায়নি বা পান করেনি, তাই পেট ফাঁকা। এক কথায় লোকটাকে নরকের যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। লোকটাকে মারার পর তার লাশ একটা বস্তায় রেখে তাতে ইট দিয়ে খালে ফেলা হয়েছে। সম্ভবত কোনো কারণে বস্তা ছিঁড়ে গিয়েছিল, তাই লাশ বের হয়ে পানিতে ভেসে উঠেছে। লাশের গলায় আর পেটে আজব ধরনের ক্ষতের চিহ্ন আছে। সোলেমন লেবু শুকতে শুকতে বলে, এই লাশকে চেনার কোনো পথ আছে? ডক্টর বলে, লোকটার বয়স 35 থেকে 37 হবে, আর 1 সপ্তাহ আগেই মারা গেছে, এর থেকে বেশি কিছু জানি না। এখন আর কি উপায়? এই 1 মাসে কে মিসিং হয়েছে সেই ফাইল খুঁজে বের করতে হবে। এত ফাইল দেখে 2 কনস্টেবল বিরক্ত হয়ে বলে, এত ফাইল খুঁজতে গেলে তো পাগল হয়ে যাব। সার্থী বলে, এটাই আমাদের কাজ, তাই চুপ করে কাজ করো। বলেই বৃন্দার কাছে এসে বলে, আপনি ঠিকই বলেছিলেন, কেউ লোকটাকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দিয়েছিল, তাই সবাই গত 1 মাসের মিসিং কেসের ফাইল দেখছে, আপনি চাইলে আসতে পারেন। সার্থী নিজের কাজ সুন্দর মতো বৃন্দার উপর চাপিয়ে চিল করতে থাকে। রাতে বৃন্দা এসে সার্থীকে বলে, ভিকটিমের পোস্টমর্টম রিপোর্ট বাসায় নিয়ে যেতে পারবো না? সার্থী বলে, রেজিস্টারে সাইন করে নিয়ে যান। রাতে বাসায় ফিরেও বৃন্দা ভিকটিমের পোস্টমর্টম রিপোর্টটা খুব ভালোভাবে অবজার্ভ করতে থাকে। পরের দিন সকালে থানায় এসে সার্থীকে বলে, সব মিসিং কেসের ফাইল দেখার দরকার নেই, বরং রেলওয়ে বা কয়লা খনিতে কাজ করে এমন লোকদের মিসিং রিপোর্ট দেখলেই হবে, কারণ ভিকটিমের নখে কয়লা, গ্রানাইট, বালির স্যাম্পল পাওয়া গেছে। এছাড়াও তার 2 পায়ে আঘাতের চিহ্ন আছে, আর এমন আঘাত সাধারণত যারা রেল লাইনে অথবা কয়লা খনিতে কাজ করে তাদের পায়ে থাকে। এবার শুরু হয় নতুন ভাবে তদন্ত। সবাই বিশ্রাম নিল, বৃন্দা এক নাগারে কাজ করতে থাকে। তদন্তে মোট 32 জনকে পাওয়া যায়। পরের দিন তাদের সবার আত্মীয়দের মর্গে লাশ শনাক্তের জন্য ডাকা হয়। টানা কয়েকদিনের পরিশ্রমের পরে এক অল্প বয়স্ক মহিলা আর ছোট এক বাচ্চা এসে লাশ শনাক্ত করে জানায়
লোকটার নাম তিলক। জন্ম থেকেই তিলকের এক কান বাঁকা, তাই তার স্ত্রী তাকে চিনতে পেরেছে। তিলকের স্ত্রী জানায় তিলক 1 মাস আগে কাজের জন্য বের হয়, এরপর আর বাসায় ফেরেনি। সার্থে জিজ্ঞেস করে আপনার কাউকে সন্দেহ হয়? তিলকের স্ত্রী বলে আমরা গরিব মানুষ, তাই কারোর সাথে এমন শত্রুতাও নেই যে একদম জানে মেরে ফেলবে। কিছুক্ষণ পরে সোলেমন এসে বলে সার্থি সব তো বুঝলাম, কিন্তু ভিকটিম মারা গেছে 10 দিন হলো, কোনো প্রমাণ, ডিএনএ বা কোনো ক্লু নেই। স্ত্রীও বলছে কাউকে সন্দেহ করছে না। এই কেস ওপেন রাখলে খামোখা থানার নাম বদনাম হবে, তাই বাসায় গিয়ে ড্রিঙ্কস করে ঘুম দাও আর এই কেস বন্ধ করে দাও বলেই লাট সাহেবের মতো গায়ে নিয়ে চলে যায়। বৃন্দা রেগে সার্থির দিকে তাকালে বেচারা সার্থি অপরাধীর মতো তাকিয়ে থাকে। তার আর কি বা করার আছে, কিন্তু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে বৃন্দা এত সহজে হার মানবে না ঠিক করে নেয়। আর রাতে ডিউটি শেষে থানার গাড়ি নিয়ে সেই খালের কাছে আসে যেখানে তিলকের লাশ পাওয়া গিয়েছিল। বৃন্দা জায়গাটা ভালো করে অবজার্ভ করে ম্যাপ দেখে আন্দাজ করে লাশটা ঠিক কোন কোন দিক থেকে ভেসে আসতে পারে। সেই লোকেশন অনুসরণ করে কয়েকটা জায়গায় গিয়ে আশপাশটা দেখতে থাকে। সারা রাত বিভিন্ন জায়গায় ঘুরে এক জায়গায় এসে দেখে খালের পাড়ে বড় একটা পালক পড়ে আছে, যেটা কোনো সাধারণ পাখির পালকের তুলনায় অনেক বড়। পালকের ছবি তুলে গুগলে সার্চ করে দেখে এটা ক্যাথারিস ট্যামো নামের এক বিরল প্রজাতির পাখির পালক। এই পাখি অ্যাটাক করলে যেমন ক্ষত হয়, নিচে তেমন কিছু গভীর ক্ষতের ছবি দেখে তিলকের লাশের উপর পাওয়া ক্ষত চিহ্নের সাথে মেলালে দেখে দুটো ক্ষতই একই রকমের। এদিকে একটা লোক কালো পলিথিন হাতে বরযাত্রীর সাথে নাচছে। কিছুক্ষণ পর নাচতে নাচতে শহর থেকে বেশ দূরের এক পরিত্যক্ত অন্ধকার জায়গায় আসে। তারপর হ্যারিকেন ধরিয়ে পরিত্যক্ত এক বিল্ডিং এ এসে সেই পলিথিনে ভরা কাঁচা মাংস একটা প্লেটে রাখতে রাখতে বলে ভেবেছিলাম ঘুমিয়ে গেছো, বলেছিলাম তো দেরি হবে আসতে, আর এত রাত জাগলে শরীর খারাপ করবে জানো না। বলেই নিজের জন্য খাবার বেড়ে 2টা প্লেট নিয়ে ভেতরে এসে বলে জাজি শুনতে পাচ্ছ কি বলছি? বলেই একটা খাঁচার দরজা উঠিয়ে দেয়। সাথে সাথেই বেশ বড় এক পাখি এসে সেই প্লেটের উপরে উঠে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আর এই পাখিটার ছবি বৃন্দা কিছুক্ষণ আগে ল্যাপটপে দেখছে। তাহলে কি এটাই সেই খুনি? লক্ষ্য করলে দেখা যায় লোকটার ব্যাগে সাচির বানানো সেই কাঠের পুতুল। লোকটা সেই পুতুল নিয়ে বাচ্চার মতো ঘুম পাড়িয়ে বুকে নিয়ে বলে এই চিন্নি দেখো আকাশে আজ কত বড় চাঁদ, বলেই পাগলের মতো হাসতে থাকে। তাহলে কি এই সাইকো খুনি চিন্নি মানে বৃন্দার বড় ভাই সাচি? গল্প ফিরে আসে অতীতে। বনের মাঝে হারিয়ে সাতিয়া তার বোন চিন্নি আর মাকে খুঁজছে। এদিকে শান্তাম্মাকে গ্রামের লোকেরা মেরে পূজারীর সামনে এনে ফেলে। একজন বলে এই নিজের মেয়েকে কোথাও একটা লুকিয়ে রেখেছে, আপনি দয়া করে পূজা বন্ধ করবেন না। তান্ত্রিক বলে এই পাপী দেবী মায়ের মুখের খাবার ছিনিয়ে নিয়ে গেছে, দেবী মা তা সন্তুষ্ট হবেন না। লোকটা নিজের মেয়েকে দেখিয়ে বলে আপনি প্রয়োজনে আমার মেয়েকে বলি দিয়ে দিন, তবুও গ্রামবাসীকে বাঁচান। কথাটা শোনার সাথে সাথেই লোকটার স্ত্রী মেয়েকে আগলে ধরে কান্না করতে থাকে। ক্লান্ত শান্তাম্মা বহু কষ্টে বলে আমার ছেলে সেটাই করছে যেটা এই গ্রামের জন্য ভালো হয়। তান্ত্রিক ইশারা করলে লোকটা নিজের মেয়েকে একটা খুঁটির সাথে বেঁধে দেয়। তান্ত্রিক হাত তুলে দেবী মাকে উদ্দেশ্য করে বলে এই বলিকে গ্রহণ করে গ্রামবাসীকে বাঁচিয়ে দাও। বাচ্চা মেয়েটাকে সকল নিয়ম কানুন মেনে বলি দেওয়ার জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। সাতিয়া তখনও বনের মাঝে চিন্নিকে খুঁজে বেড়াচ্ছে। তান্ত্রিক শান্তাম্মাকে দেখিয়ে বলে ও মায়ের জন্য করা বলিতে বাধা দিয়েছে, ওকেও মেরে ফেলো। বলেই তান্ত্রিক শান্তাম্মার গলায় ধারালো দা দিয়ে এক কোপ দেয়। সাথে সাথেই শান্তাম্মার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। সাথিয়া গ্রামে ফিরে এসে দেখে গ্রামবাসী তার মাকে নির্মম ভাবে মেরে ফেলেছে। জ্বলতে থাকা আগুন দেখে সাতিয়া ভাবে গ্রামবাসী হয়তো চিন্নিকে বলি দিয়ে দিয়েছে। কষ্টের যন্ত্রণায় সাতিয়া হতবম্ব হয়ে বসে থাকে। তান্ত্রিক বলে দেবী মা আজ গ্রামে প্রবেশ করবে, গ্রামের সকলের কল্যাণ হবে, সকলে যে যার মতো ঘরে ফিরে যাও। সবাই চলে গেলেও সাতিয়া অসহায়ের মতো সেখানেই বসে থাকে। বেশ খানিকটা সময় কেটে যায়। ধীরে ধীরে আগুন নিভে গেলে বাচ্চা মেয়েটার কঙ্কালটা মাটিতে লুটিয়ে পড়ে। ছোট্ট বোনের এই নির্মম পরিণতি দেখে সাতিয়ার মধ্যে তীব্র ক্ষোভ আর ঘৃণা জেগে ওঠে। জ্বলতে থাকা আগুন দিয়ে মশাল বানিয়ে দেবীর পুরো মন্দির জ্বালিয়ে দেয়। তবুও তার রাগ আর যন্ত্রণা না কমলে পুরো গ্রামকেই জ্বালিয়ে দেয়। ঘরের মধ্যে বন্দী হয়ে পড়া সবাই চিৎকার করতে থাকে। সাতিয়া নিজের গলার দড়িও রাগে ছিঁড়ে ফেলে দেয়। গল্প বর্তমানে আসলে দেখা যায় একজন চাঁদের পুজো করে নদীতে ডুব দিয়ে উঠছে। এদিকে সার্থীর বাসায় টিভিতে দেখাচ্ছে শ্রীকান্দাবাদ থেকে কাশিতে যাওয়া কাশি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় 42 জন ভক্ত পুড়ে মারা গেছে। সার্থী নিজের ইউনিফর্ম স্ত্রী করতে করতে স্ত্রী লেখাকে ডাকছে। লেখা দুটো টিফিন প্যাক করতে করতে ফোনে মাকে বলে সার্থী দেরি হয়ে যাচ্ছে। লেখার মা বিরক্ত হয়ে বলে সে তো রোজই যায় কিন্তু প্রমোশন হয় না। শুনেছে চিন্তালুর কাছে এক সাধু বাবা থাকে, তার থেকে আশীর্বাদ নেওয়াতে লক্ষ্মীর মেয়ের বাচ্চা হয়েছে। তোর বিয়ে 10 বছর হয়ে গেল, আর কবে বাচ্চা নিবি? লেখা বিরক্ত হয়ে মায়ের কল কেটে তার থেকে তার জিনিসপত্র গুছিয়ে দেয়। সার্থী বলে এখন কি ওই সাধু বাবার কাছে যাবে নাকি? আমি এদিকে প্রমোশনের জন্য খেটে মরছি আর তোমরা বাচ্চা নিয়ে পড়ে আছো। লেখা বলে একবার ডক্টর থেকে চেক আপ করিয়ে নিলেই তো হয়। সার্থী বিকালে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে বের হয়ে যায়। বৃন্দা অনেকক্ষণ ধরে সার্থীর জন্য অপেক্ষা করছিল। সার্থীকে আসতে দেখেই বৃন্দা দ্রুত এসে বলে আমি কাল রাতে কথার মাঝেই সার্থী তাকে থামিয়ে রেজিস্টারে সাইন করতে গেলে জানতে পারে ইমেলে সার্থীকে কল করতে বলেছে। সাইন করা শেষ হলে বৃন্দা বলে কাল রাতে আমি তিলকের ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে গিয়েছিলাম, আর তার
থেকে বেশ দূরের এক জায়গায় এটা পেয়েছি, হয়তো তিলককে সেখানেই মারা হয়েছে। বলেই সেই পাখির পালক দেখিয়ে বলে এই পালকটা কাঠায়ু নামের একটা পাখির। এই পাখিগুলো অনেক ভয়ঙ্কর, এরা মানুষের মাংস খেয়ে ফেলতে পারে। এগুলো প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে হিমালয়ে আসে, হিমালয় ছাড়া এদেরকে আর কোথাও পাওয়া যায় না। তারপর কিছু ছবি দেখিয়ে বলে এই পাখির কামড়ে যেমন ক্ষত হয় ঠিক এমন ক্ষতই তিলকের লাশে পাওয়া গেছে। সাথী বলে এই পালক হয়তো কোথা থেকে উড়ে এসেছে আর সোলেমন স্যার এই কেস ক্লোজ করতে বলেছে। বৃন্দা বলে কিন্তু একবার এই পাখির ক্লুতে তদন্ত করে দেখা যাক। ঠিক তখনই সোলেমন স্যার জিজ্ঞেস করে সকাল সকাল এত চেঁচামেচি কিসের? বৃন্দা কিছু বলতেই যাবে তার আগেই সার্থী বলে কিছু না স্যার, এমএলএ স্যার পরশুর মিটিং এর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চেয়েছে। সোলেমন আর সার্থী আর চোখে বৃন্দাকে দেখে সেখান থেকে চলে যায়। বৃন্দা তার পরিচিত এক পাখি ব্যবসায়ী বশিরের বাসায় এসে বশিরকে না পেয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ওই পাখির ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় এসব তো স্যারই বলতে পারবে। বৃন্দা তিলকের স্ত্রীর সাথে দেখা করতে চায়। তিলকের স্ত্রী বলে গত মাসে 3 তারিখে তিলক গ্রামে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার পরও ফিরে আসেনি। রেলওয়ে স্টেশনে গিয়ে খবর নিয়ে জানতে পারি তিলক সেদিন ডিউটিতেই যায়নি। বৃন্দা জিজ্ঞেস করে তিলকের সাথে কি কারো কোনো ঝামেলা ছিল? তিলকের স্ত্রী বলে সে এরকম মানুষই না। বাড়ি থেকে বের হওয়ার সময় বৃন্দা তিলকের ছোট মেয়েটা ভিনাকে দেখে লুকিয়ে জিজ্ঞেস করে মা বাবা কি কখনো ঝগড়া করতো? ভিনা মাথা নাড়িয়ে বলে না। বৃন্দা স্টেশনে এসে তিলকের একজন কলিকে তিলকের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তিলককে আমি শেষবার 2 তারিখে দেখেছিলাম, ও ডিউটি শেষে বাড়ি ফিরে যাচ্ছিল, ওর সাথে একজনের ছুটি নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু পরের দিন মিটমাট করে ওরা বন্ধু হয়ে যায়। বৃন্দা সেই পাখির ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে এই পাখিকে কখনো দেখেছেন? লোকটা বলে না তো। এদিকে ছুটকিকে তার কলেজে 2 বখাটে ছেলে বন্ধু মিলে সিগারেটে ড্রাগস খাওয়ায়। ছুটকি বেশ দেরি করে ঘরে ফিরলে মা জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলি? ছুটকি বলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা বলে কোন বন্ধু? আর তোর চোখ মুখ এমন কেন, কি হয়েছে? ছুটকি রেগে বলে আমাকে এত ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই, গিয়ে নিজের বড় মেয়েকে দেখাও। বলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রুমের বাইরে এসে এসব দেখে বৃন্দার বেশ খারাপ লাগে। মা বলে আমার চোখে আমার 2 মেয়ে সমান। নুডলসের দোকানের সামনে দাঁড়িয়ে সাতিয়া বেশ মনোযোগ দিয়ে নুডলস রান্না দেখছে। গায়ে নোংরা কাপড় আর কাঁধে একটা ঝোলা ব্যাগ। দোকানের পাশেই এক লোক মাত্র 10 টাকার বিনিময়ে তোতা পাখিকে দিয়ে মানুষের ভাগ্য বলে দিচ্ছিল। সাতিয়াকে অনেক সাধার পরে সাতিয়া 10 টাকার বিনিময়ে নিজের ভাগ্য জানতে চায়। লোকটা টিয়া পাখিকে দিয়ে একটা চিরকুট উঠায় যেখানে লেখা তুমি যা চাইবে তাই পাবে। সাতিয়া বোকার মতো জিজ্ঞেস করে তোমার কাছে চাইবো? লোকটা বিরক্ত হয়ে বলে আমার কাছে না, বরং দেবীর কাছে চাইবে। সাতিয়া কথাটা শুনে বিরক্ত হয়ে নুডলস কিনে একটা বেঞ্চের উপরে বসে। তারপর ব্যাগ থেকে একটা খবরের কাগজ বের করে নুডলসে থাকা মাংসের টুকরাগুলো আলাদা করতে থাকে, বাকি নুডলস গুলো খেতে থাকে। নুডলস বিক্রেতা লোকটা সাতিয়াকে ডেকে বলে আপনি যে বাসের কথা বলছিলেন না সেটা এসে গেছে। সাতিয়া পেছনে ঘুরে দেখে একটা বাস এসে থেমেছে। সাতিয়া নিজের জিনিসপত্র গুছিয়ে বাসটার কাছে এসে দেখে বাসের ড্রাইভার লোকটা সবার সাথে বেশ হেসেই কথা বলছে। দেখেই বোঝা যাচ্ছে লোকটা অনেক ভালো মানুষ। এদিকে হঠাৎ সেই ঘন জঙ্গলের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই বৃন্দা ঘুম থেকে লাফিয়ে ওঠে। বৃন্দার মনে পড়ে কিভাবে একটা ট্রাকের মধ্যে তাকে পুলিশরা খুঁজে পেয়েছিল। বৃন্দা দেরি না করে ডক্টরের সাথে দেখা করতে আসে। বৃন্দা বলে আমি কেমন যেন অদ্ভুত স্বপ্ন দেখি, আপনি প্লিজ আমার ওষুধের পাওয়ার বাড়িয়ে দিন। ডক্টর বলে ওষুধগুলো শুধুমাত্র তোমার রেস্টের জন্য দেওয়া হয়েছে, আর ওগুলো স্বপ্ন না বরং তোমার অতীত। তুমি এখনো নিজের অতীতকে খুঁজে বেড়াচ্ছ, এই জন্য তুমি এতটা ডিস্টার্ব থাকো। বৃন্দা রেগে বের হয়ে চলে আসে। বৃন্দা থানায় কাজ করছে। হঠাৎ সার্থী বলে সে কিছু কথা বলবে, তাই বৃন্দা যেন থানার বাইরে চায়ের দোকানে আসে। চা খেতে খেতে সার্থী বলে শুনলাম আপনি তিলকের বাসায় গিয়েছিলেন। আপনার মতো লোক সত্যি ডিপার্টমেন্টে খুব কম আছে, কিন্তু আপনি আর আমি এই ডিপার্টমেন্টের ইনচার্জ না, তাই আমাদের বাধা দেওয়ার জন্য অনেকেই আছে। বৃন্দার কানে যেন কোনো কথাই ঢুকছে না। সে মনোযোগ দিয়ে চাওয়ালাকে একা করে না তাকিয়ে গ্লাসগুলো পানিতে ফেলতে দেখছে। হঠাৎ কিছু মনে হয় বৃন্দা বলে যে খুনটা করছে সে নিশ্চয়ই এর আগেও অনেকবার একই কাজ করেছে, তা না হলে একই জায়গায় 16 বার কোপ দিতে পারতো না। এই অ্যাঙ্গেল থেকে আরো কিছু কেস আছে কিনা সেটা খুঁজে বের করলেই হয়তো আমরা কোনো লিড পাবো। সার্থী অবাক হয়ে বলে আপনি এভাবে সব কেসের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবেন না। বৃন্দা বলে কোনো ব্যাপার না, আমি খুঁজে নিব। বৃন্দা দিন রাত এক করে এরকম কেস খুঁজে বের করতে শুরু করে। একদিন সকালে বৃন্দা থানায় আসতে দেখে সবাই সোলেমনকে ঘিরে দাঁড়িয়ে আছে। সোলেমন বৃন্দাকে দেখে বলে আজকাল তো আপনার দেখাই পাওয়া যায় না। বৃন্দা বলে আমি তিলকের কেসে তদন্ত করছিলাম, নতুন একটা লিড পেয়েছি, যার লাশ আমার ড্রেনে পেয়েছিলাম। সোলেমন অবাক হয়ে বলে আমি তো কেসটা বন্ধ করে দিতে বলেছিলাম, এই থানার এসআইটা কি সিআইয়ের কথা শোনে না? বৃন্দা কিছু বলতেই যাবে তার আগেই সোলেমন ঝাই দিয়ে বলে কি শুনবো? এই থানায় একজন মহিলা এসআই এর প্রয়োজন, তাই তুমি এখানে আছো। থানায় আসবে, সকলের সাথে ভালো করে কথা বলবে, কম্পিউটার ডেটাবেস চেক করবে আর বাসায় চলে যাবে। এর বাইরে তোমার আর কোনো কাজ নেই। তারপর যদি হাতের সময় থাকে তাহলে এসে থানা পরিষ্কারের কাজটাও করে দিবে। বলে নিজের কেবিনে চলে যায়। বৃন্দা নিচের ডেস্কে বসে রাগে ফুঁসতে থাকে। কিছুক্ষণ পরে সোলেমন ওয়াশরুমে গিয়ে হঠাৎ একটা তেলাপোকা দেখে চিৎকার করলে বৃন্দা ইচ্ছা করেই ওয়াশরুমের দরজার বাইরে থেকে লাগিয়ে দেয়। সোলেমন চিৎকার করে দরজা খুলতে বলছে। সবাই বৃন্দার এমন আচরণ দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সার্থী নানাভাবে অনুরোধ করলে তারপর বৃন্দার সামনে থেকে সরে নিজের টেবিলে গিয়ে বসে। সার্থী দরজা খুলে দিলে সোলেমন রেগে বলে সকলে কি বড়া হয়ে গিয়েছিল নাকি? সার্থী পরিস্থিতি সামলাতে বলে
আসলে দরজা জ্যাম হয়ে গিয়েছিল। বৃন্দা মিটমিট করে হাসতে থাকে। পার্কে একটা বাচ্চা দোলনায় দুলছে। সাতিয়া এসে বাচ্চাটাকে একটা খেলনা দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবাকে ভালোবাসো? ছেলেটা বলে, হ্যাঁ। সাতিয়া বলে, কখনো যদি বাবা বাসায় না ফেরে তাহলে নিজেকে শক্ত রাখবে আর মন দিয়ে পড়ালেখা করবে। বলেই সাতিয়া চলে যায়। ছেলেটার বাবা এসে জিজ্ঞেস করে, তোমাকে খেলনা কে দিল? ছেলেটা ইশারা করে সাতিয়াকে দেখালে সাতিয়া তার আগেই সেখান থেকে চলে যায়। ছেলেটার বাবা আর কেউ না, বরং সেদিনে সেই বাসের ড্রাইভার। এদিকে বৃন্দা আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল। এক টাকলু আইসক্রিমওয়ালা এসে বলে, আইসক্রিম খাবেন ম্যাডাম? লোকটার চেহারা ভালো করে খেয়াল করতেই বৃন্দা তিলকের কথা মনে পড়ে। তিলকের মাথায় তো কোনো চুল ছিল না। আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসে। বাসায় ফিরে তদন্ত করে বের করা তিলকের মতো টাক প্রতিটা কেসের ছবি আর ডিটেলস দেখতে থাকে। পরদিন সকালে বৃন্দা স্যার থেকে সব ডিটেলস দেখিয়ে বলে, গত 3 বছরে তিলকের মতো আরো 3টা কেসের রেকর্ড আছে। সবগুলো লাশ পানিতে খুঁজে পাওয়া গেছে। সবাইকে একই রকম ভাবে চাকু দিয়ে জখম করা হয়েছে। কাউকে 16 বার, কাউকে 20 বার আর কাউকে 22 বার। তার থেকেও বড় কথা, মার্ডার করার আগে এদের সবার মাথার চুল ছেটে ফেলা হয়েছে। আর ক্ষতচিহ্নটা ওই পাখির কাজ। এটা কোনো ছোট কেস না, বরং এটা সিরিয়াল কিলারের কেস। আমি একাই যদি 3 জন ভিকটিমকে খুঁজে পাই, তাহলে আমাদের পুরো ডিপার্টমেন্ট যদি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, তাহলে আরো কতগুলো কেস খুঁজে পাবো। ভেবে দেখেছো? যে করেই হোক আমাদের এই কিলারকে ধরতেই হবে। সার্থি কেসের গুরুত্ব বুঝতে পেরে ব্যাপারটা সোলেমনকে জানায়। সব শুনে সোলেমন বৃন্দা আর সার্থিকে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে আসে। দুজনকে বাইরে রেখে সোলেমন এসিপি কে পুরো ব্যাপারটা খুলে বলে। এসিপি কেসের ব্যাপারে কিছু জানতে চাইলে সোলেমন ইশারা করলে বৃন্দা এগিয়ে আসতে গেলে সোলেমন তাকে মানা করে সার্থিকে ডাকে। সার্থি আসলে সোলেমন এসিপির সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এসিপি সার্থিকে বলে, এই কেসের তদন্তে আমি একটা স্পেশাল টিম বানাচ্ছি, তুমি সোলেমনের লিড ফলো করবে। বলেই এসিপি চলে যায়। হেডকোয়ার্টার থেকে বের হওয়ার সময় সাথে সোলেমনকে জিজ্ঞেস করে, বৃন্দাকেও ডেকে নিব? সোলেমন বলে, দেখলে না এসিপি স্যার কি বললো, তুমি কি চাও তোমার বদলে ওকে টিমে নিয়ে নেই? সার্থির বৃন্দার জন্য বেশ খারাপ লাগে। তবুও গাড়িতে ওঠার আগেই কনস্টেবল রামানাকে ডাকিয়ে সব বুঝিয়ে দেয়। রামানা বৃন্দাকে সব বুঝিয়ে বলে যে এসিপি কি বলেছে। সব শুনে বৃন্দা একাই থানার জন্য বের হয়ে যায়। রাত তখন বেশ গভীর। সাতিয়া রাস্তার ধারে একটা রড নিয়ে বসে আছে, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। সেই বাস ড্রাইভার ডিউটি শেষ করে বাসায় ফিরছে। লোকটাকে আসতে দেখে সাতিয়া তাকে ডেকে বলে, আমি হাতে ব্যথা পেয়েছি, আপনি কি এই ট্রাঙ্কগুলো একটু পিকআপে উঠিয়ে দিবেন? লোকটা সরল মনে সাহায্য করতে এগিয়ে আসে। যেই না লোকটা ট্রাঙ্ক তুলে পিকআপে উঠিয়ে রাখে, ঠিক তখনই সাতিয়া সেই লোহার রড দিয়ে লোকটার মাথার পেছনে খুব জোরে একটা বাড়ি মারে। দেখা যায় পিকআপ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সাতিয়া সেটা হাত দিয়ে মুছে দরজা লাগিয়ে টেম্পো নিয়ে মেইন রোডে ওঠে। গল্প চলে আসে সাতিয়ার ছোটবেলায়। সাতিয়াকে কাঞ্চিকোন্ডার জুবিলিয়ান জেলে আনা হয়েছে। রাজু নামের একটা ছেলে ভীষণ অসুস্থ হয়ে পেটে ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার বদলে জেলের সকল কয়েদিকে একটা ঘরে আনা হয়। রাজুকে একটা বড় টেবিলের উপর শুইয়ে জেলার তার সামনে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, উপরওয়ালা ছাড়া আমাদের কষ্ট আর কেউ মেটাতে পারবে না, তাই ওর কষ্ট দূর করার জন্য আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করব। বলে রেডিও অন করে দেয়। সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করা শুরু করলেও সাতিয়া চোখ বন্ধ না করে চুপ করে দাঁড়িয়ে থাকে। জেলার বিষয়টা লক্ষ্য করে সাতিয়াকে জিজ্ঞেস করে, সবাই ওর জন্য প্রার্থনা করছে, তুমিও করো। সাতিয়া বলে, আমি এসব বিশ্বাস করি না, বাঁচতে পারলে ও এমনি এমনি বাঁচবে। জেলার প্রচুর রেগে দুজন কনস্টেবলকে দিয়ে সাতিয়াকে অনেক মারে। তারপর সাতিয়ার কাছে এসে বলে, উপরওয়ালা আছে এই কথাটা যখন তুমি বিশ্বাস করতে পারবে তখনই এই রুম থেকে বের হবে। বলেই অন্ধকার রুমে সাতিয়াকে আটকে চলে যায়। এভাবে আরো 3 দিন কেটে গেলে একজন কনস্টেবল এসে বলে, গত 3 দিন ধরে তুমি কিছু খাওনি, বরবাবু তোমার সাথে দেখা করতে চায়। সাতিয়া সেই ঘর থেকে বের হয়ে বরবাবুর অফিসে থেকে যেতে গেলে একটা ছেলে এসে জানায় রাজু ওই দিনই মারা গেছে। গল্প চলে আসে বর্তমানে। সাতিয়া একটা পুরনো ওয়্যার হাউসে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে। হঠাৎ সামনে দেবীর ছবি দেওয়া পুরনো ক্যালেন্ডার দেখে সাতিয়া সেটা উল্টা করে দেয়। ভিতরে বাস ড্রাইভার তখন সাহায্যের জন্য আকুতি মিনতি করতে থাকে। লোকটাকে দড়ি দিয়ে বেঁধে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। সাতিয়া ড্রাইভারের কাছে এসে বলে, আরে কি করছেন, নড়বেন না। ড্রাইভার বলে, তুমি কে আর কি চাও? আমার ছোট একটা বাচ্চা আছে, আমাকে যেতে দাও। সাতিয়া বলে, আমি জানি তোমার ছেলেকে মন দিয়ে পড়ালেখা করতে বলে এসেছি, আসলে আমি তোমার বাস চাই, আমি বাস চালাতে চাই। ওই যে ধর্মীয় যাত্রার কথা মনে আছে? লোকটা প্রাণ বাঁচাতে বলে, হ্যাঁ আমি তোমাকে বাস দিয়ে দিব। সাতিয়া বলে, কিন্তু তোমাকে যে মরতেই হবে। লোকটা প্রাণ বাঁচানোর জন্য অনেক আকুতি মিনতি করতে করতে চিৎকার করতে থাকে। সাতিয়া বাধ্য হয়ে লোকটার মুখে কাপড় গুজে লোকটার কপালে চুমু খেয়ে একটা ব্লেড দিয়ে লোকটার সব চুল ছেটে ফেলে। তারপর লোকটাকে একটা অদ্ভুত রকমের মুখোশ পরিয়ে নিজের ঝোলা থেকে একটা বড় ছুরি বের করে। তারপর লোকটার কাছে এসে তার বুকে একের পর এক কোপ দিতেই থাকে। লোকটার শরীরে রক্ত এসে সাতিয়ার মুখ আর শরীরে লেগে যায়। লোকটাকে মারার পর পাখির খাঁচার কাছে এসে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে খাঁচার দরজা খুলে দেয়। সাথে সাথেই সেই ভয়ঙ্কর পাখিটা বেরিয়ে এসে লোকটার শরীর থেকে মাংস খুবলে খুবলে খেতে থাকে। হেডকোয়ার্টারে সার্থি এসিপির সাথে দেখা করতে আসে। স্যার থেকে একা আসতে দেখে এসিপি জিজ্ঞেস করে, সোলেমন আসেনি? সার্থি বলে, না আসলে আমি এই কেসের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি।
এসেছিলাম। সোলেমন স্যার প্রথম থেকেই এই কেসটা ক্লোজ করতে বলেছিল। বৃন্দা একাই পুরো কেসে তদন্ত করেছে। এসিপি জিজ্ঞেস করে এই বৃন্দাটাকে? সার্থী বলে উনি আমাদের থানা নতুন এসআই, 3 মাস আগেই জয়েন করেছে। সত্যি বলতে সে এই কেসের পেছনে অনেক শ্রম দিয়েছে। আমার থেকেও সে এই কেসটা বেশি ডিজার্ভ করে। আসলে আমি কিংবা সোলেমন স্যার কেউই তেমন কোনো কাজ করিনি। এসিপি বিষয়টা যাচাই করতে সোলেমনকে কল করে। সোলেমন তখন থানায় বসে পায়ের উপরে পা তুলে মোবাইল দেখছে আর হাসছে। এসিপি কল করে জিজ্ঞেস করে ওই কেসের তিলক ছাড়াও যে 3 জন ভিকটিমকে পাওয়া গেছে তাদের নাম কি? সোলেমন ভীষণ ঘাবড়ে গিয়ে বলে আমি এখনই চেক করে বলছি, বলেই সব ফাইল ঘাঁটতে শুরু করে। এসিপি বলে থাক, আর প্রয়োজন নেই। আমি চাই না তুমি এসআইটি নিয়ে ব্যস্ত থাকো, যেখানে তোমার থানায় অলরেডি অনেকগুলো পেন্ডিং কেস আছে। তোমার ওখানে নতুন এসআই আছে না বৃন্দা, আমি ওকে এসআইটিতে নিয়োগ দিচ্ছি। সোলেমন বলে ওই মেয়েটা তো অনেক বদমেজাজি। এসিপি বলে সেটা আমি বুঝে নিব, বলেই কল কেটে দেয়। সার্থী বৃন্দাকে কল করে জানায় কাল থেকে আপনি হেডকোয়ার্টারে রিপোর্ট করবেন, আপনাকে এসআইটিতে স্বাগতম। এদিকে সোলেমন কেবিনের বাইরে এসে দেখে সার্থীর ডেস্ক ফাঁকা আর বৃন্দা তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সোলেমন রাগে গজগজ করতে থাকে। পরের দিন সকালে বৃন্দা সোজা এসআইটিতে জয়েন করতে পুলিশ হেডকোয়ার্টারে চলে আসে। সার্থী বৃন্দার সাথে সকলের পরিচয় করিয়ে বৃন্দাকে তার ডেস্কটাও দেখিয়ে দেয়। এরপর বেশ দ্রুতগতিতেই কেসের তদন্ত এগোতে থাকে। এসিপি সবাইকে ব্রিফ দিয়ে বলে আমরা এখনো জানি না এই ক্রিমিনাল কতগুলো মার্ডার করেছে। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র 4টা কেসের ব্যাপারে জানি। আমাদের গত বছরগুলোর কেস ফাইলগুলো দেখতে হবে। বৃন্দা দিন রাত এক করে কেসের তদন্ত করতে থাকে, এমনকি রাতেও বাসায় না গিয়ে কাজ করে। এভাবে আরো 11 জনের মার্ডার কেসের রেকর্ড পাওয়া যায়, যাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি, যে একজন কিডনি ডোনার ছিল। এসিবি বলে সব হাসপাতালগুলোতে খোঁজ নাও, কোনো না কোনো হাসপাতালে এই কিডনি ডোনারের ব্যাপারে ইনফরমেশন তো অবশ্যই থাকবে। অনেক সময় মার্ডার মোটিভ আমাদের সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পাই না। তাই প্রত্যেকটা ভিকটিমের বাসায় যাও, তাদের ফ্যামিলি, কাজের জায়গা সব জায়গায় খোঁজ নাও। এসআইটি টিম সব ভিকটিমের ফ্যামিলি এবং কাজের জায়গায় খোঁজ নেয়, কিন্তু কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। যাদেরকে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই ভীষণ সহজ সরল এবং সাধারণ মানুষ। ডিসিপি ভাগাত পুরো কেসের ব্যাপারে শুনে বলে বুকে বারবার চাকু মারা, এটা থেকে বোঝা যায় কিলার তার ভেতরে থাকা রাগ মিটিয়েছে। আমি 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের কিলারের জীবনে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটেছে বা তার ছোটবেলার খারাপ স্মৃতি তাকে এই কাজ করতে বাধ্য করেছে। কেসের ভিকটিমদের মধ্যে কেউ কারোর সাথে কোনোভাবে কানেক্টেড ছিল না। বাড়ি ফিরেও বৃন্দা এই কেসের ব্যাপারে ভাবতে থাকে। মা মেয়ের হাতে ব্যান্ডেজ করে দিতে আসলে বৃন্দা জিজ্ঞেস করে বাবা কেমন ছিল, সেও কি আমার মতো সবসময় চিন্তায় থাকতো? বৃন্দার মা বলে একদমই না, সে বাড়ি ফিরে তোকে দেখে সব চিন্তা ভুলে যেত, তোর সাথে খেলতো। বৃন্দা মাকে তার সাথে ঘুমাতে বলে। রাতে ঘুমাতে যাওয়ার সময় মা জিজ্ঞেস করে তুই কি এখনো নিজের পরিবারের কথা ভাবিস? বৃন্দা বলে না, আমি এখন তোমার সাথে আছি, ভালো আছি। এদিকে সাত্তিয়া সেই বাস ড্রাইভারের লাশটা বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। চলে যাওয়ার সময় পেট্রোল পুলিশের গাড়ি এসে সাত্তিয়ার সামনে থামে। গাড়ি থেকে 2 জন পুলিশ অফিসার নেমে জিজ্ঞেস করে তুই কে, এখানে এত রাতে কি করছিলি? সাত্তিয়া বলে আমি বাসের ড্রাইভারটাকে এখানে ফেলে দিতে এসেছিলাম। পুলিশের বেশ সন্দেহ হলে তারা জিজ্ঞেস করে কোথায় কি ফেলেছিস দেখি তো। সাত্তিয়া তাদের পানির কাছে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে বস্তাটা ফেলেছে, কিন্তু ততক্ষণে বস্তাটা পানি নিচে চলে গেছে। একজন পুলিশ মাটিতে একটা সিগারেট দেখে ভাবে হয়তো সাত্তিয়া ড্রাগ নিচ্ছিল, তাই তারা তাকে তাদের সাথেই থানায় নিয়ে আসে। পরের দিন সকালে সার্থী একটা ফাইল নিতে থানায় আসলে সোলেমনকে থানা থেকে বের হতে দেখে সার্থী দ্রুত নিজের মুখ ঢাকতে হেলমেট পরে নেয়, কিন্তু সোলেমন গাড়িতে উঠে বসতেই সার্থীকে দেখে ডাক দেয়। সোলেমন বলে এসি বলা হেডকোয়ার্টার ছেড়ে আজ হঠাৎ আমাদের ছোট থানায় এসেছেন যে? সার্থী বলে এসব কি বলছেন স্যার, আপনি আমাদের টিমে থাকলে খুব ভালো হতো। সোলেমন রেগে বলে নাটক করো না, তুমি এসিপি স্যারকে আমার বদলে বৃন্দাকে টিমে নিতে বলেছিলে তাই না? সার্থী বলে না না স্যার, আমি সব বলিনি। সোলেমন বেশ ভাব নিয়ে বলে আমাদের তো আবার একসাথে কাজ করতে হবে, তখন আমি তোমাকে আমার পাওয়ার দেখাবো। রাতে ছুটকি বন্ধুর সাথে একটা পার্টিতে আসে, সেখানে ঋষি নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয়। ঋষি চুটকির সাথে ডান্স করতে চাইলে চুটকি তাতে রাজি হয়ে যায়। এদিকে বৃন্দা সার্থীর বাসায় ডিনার করতে এসেছে। লেখা জিজ্ঞেস করে তুমি একজন নতুন এসআই কথা বলেছিলে না, যিনি সবসময় রেগে থাকে আর একদমই কথা বলে না, সেটা কি বৃন্দা? বৃন্দা এসব শুনে মিটমিট করে হাসতে থাকে। সার্থী চোখ বড় বড় করে বলে আমি সব কিছুই বলিনি। বৃন্দা দেয়ালে টাঙানো কিছু ছবি দেখে বলে আপনাদের লাভ ম্যারেজ তাই না? লেখা অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন? বৃন্দা বলে দেওয়ালে আপনাদের কলেজ জীবনের কিছু ছবি টাঙানো আছে, আপনাদের দেখে বোঝাই যায় যে আপনাদের লাভ ম্যারেজ। লেখা হেসে জিজ্ঞেস করে আপনার বাসায় কে কে আছে? বৃন্দা বলে আমি, মা আর ছোট বোন। লেখা বৃন্দার বাবার কথা জিজ্ঞেস করলেই বৃন্দা বলে সে আর বেঁচে নেই। ডিনার শেষ করে সার্থী বৃন্দাকে বাসায় ড্রপ করতে যায়। গাড়ি চালাতে চালাতে সার্থী জিজ্ঞেস করে আপনার বাবা কি করতো? বৃন্দা বলে বাবা একজন পুলিশ অফিসার ছিল, বাবার
বাবার জন্যই আমি পুলিশ অফিসার হয়েছি। সার্থী বলে তার মানে আপনি এখন ওনার জায়গা নিয়ে নিয়েছেন? বৃন্দা বলে ওনার জায়গা কেউ নিতে পারবে না। আমি মাত্র 3 বছর বয়সে ছিলাম যখন বাবা আমাকে খুঁজে পেয়েছিল। সার্থী অবাক হয়ে বলে আপনার নিজের পরিবারের কথা মনে আছে? বৃন্দা বলে না। গল্প চলে আসে বৃন্দা ছোটবেলায়। বৃন্দা ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে চিৎকার করে বলে আমি তোমাদের কাউকে চাই না, আমাকে যেখানে পেয়েছো সেখানেই দিয়ে আসো। বৃন্দার এমন অদ্ভুত আচরণের কারণে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। বৃন্দা ডক্টরকে বলে আমি রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখি, মনে হয় কেউ যেন আমাকে ডাকছে। তাদেরকে অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়েছে, আমার মা আমার জন্য কাঁদছে। বৃন্দার চেক আপ করে ডক্টর বলে এগুলো বৃন্দার অতীতের সাথে যুক্ত, যতদিন না এসব ভুলে যাচ্ছে ততদিন ও স্বাভাবিক হতে পারবে না। রাতে বৃন্দা মন খারাপ করে বাড়ির বাইরের মাঠে গিয়ে বসে থাকে। বৃন্দার বাবা তাকে ঘরে না পেয়ে বাইরে খুঁজতে আসলে বৃন্দাকে একটা বেঞ্চের উপর বসে থাকতে দেখে। বৃন্দার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? বৃন্দা বলে এটা আমার বাড়ি না, আমাকে যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো। বৃন্দার বাবা বৃন্দাকে সান্ত্বনা দিয়ে বলে ঠিক আছে, কাল রেখে আসবো, এখন ঘরে চলো, তোমার বোন তোমার জন্য কাঁদছে। বৃন্দা বলে ও আমার বোন না, আমার ওকে একটুও ভালো লাগে না, আমি এখানেই থাকবো। বৃন্দার বাবা বলে ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে এখানেই থাকবো। গল্প বর্তমানে ফিরে আসলে বৃন্দা পাখি বিক্রেতা বশিরের সাথে দেখা করে ওই পাখির ব্যাপারে সব জানায়। বশির বলে এই পাখিকে কাটাইও বলে, এর ওজন 6 থেকে 7 কেজি হবে, প্রায় হাঁটু পর্যন্ত লম্বা। তবে এই পাখিগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, কেউ হয়তো এই পাখি কিনে এনেছে। বৃন্দা জিজ্ঞেস করে আপনার কাছে পাখিটার কোনো ছবি আছে? বশির বলে আছে তো। এরপর বশির বৃন্দাকে তার বিশাল এক পাঠাগারে নিয়ে আসে, একটা পুরনো বই বের করে দেখিয়ে বলে উত্তরপ্রদেশে কেহেকলিয়া নামের এক উপজাতি আছে যারা এই পাখির মধ্যে দেবী কালীকে খুঁজত। তাদের মধ্যে কেউ মারা গেলে তারা ওই মানুষের শরীরের একটা অংশ কাটায়ুকে খেতে দিত। তারা বিশ্বাস করে এর মাধ্যমে দেবী তাদের উপরে খুশি হবেন। বৃন্দা অফিসে এসে সবাইকে কেহেকলিয়া উপজাতির কথা জানায়। সবাই ভাবতে থাকে তাহলে দেবীকে সন্তুষ্ট করার জন্যই কি এই কিলার এসব করছে। বৃন্দাকে জিজ্ঞেস করে ওই উপজাতির লোকেরা এখন কোথায়? বৃন্দা বলে 19 দশকের পরে তারা হুট করে হারিয়ে যায়, হয়তো তাদের কেউ এখন বেঁচে নেই। বৃন্দা এসিবি কে বলে আমরা যদি রিসেন্টলি মিসিং হওয়া লোকদের কেসগুলো ঘেটে দেখি তাহলে কেমন হয়? এমন তো হতে পারে যে আমরা কিলারের নেক্সট টার্গেটকে খুঁজে পেলাম। এসিপি কিছু একটা ভেবে তাতেই রাজি হয়ে যায়। সবাই রিসেন্টলি মিসিং হওয়া লোকদের কেসগুলো তদন্ত করতে থাকে। বৃন্দা আব্দুল নামের একজনের বাসায় আসলে আব্দুর স্ত্রী জানায় 2 সপ্তাহ আগে 10 মিনিটের মধ্যে বাড়ি আসছি বলে ফোন রেখেছিল, কিন্তু তারপর আর বাড়ি আসেনি, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের কাছে গেছে। জিজ্ঞাসাবাদ শেষ করে বৃন্দা বাড়ি যাওয়ার জন্য একটা অটো নেয়। অটোওয়ালা বৃন্দাকে বলে আমি আব্দুলের প্রতিবেশী। আব্দুল স্ত্রী সবসময় সন্দেহ করে, কিন্তু আব্দুল অনেক ভালো মানুষ, বাড়ি ছেড়ে এতদিন বাইরে থাকার মানুষ সে না। বৃন্দা কিছুটা ভেবে অটোওয়ালাকে গাড়ি থামাতে বলে। অটোওয়ালা গাড়ি থামাতে বৃন্দা জিজ্ঞেস করে আব্দুল কাজে যাওয়ার সময় কোন রাস্তা দিয়ে যেত জানো? অটোওয়ালা বলে হ্যাঁ চিনি। বৃন্দা বলে ওই রাস্তা দিয়ে যাও। অটোওয়ালাও তাই করে। যেতে যেতে বৃন্দা একটা অন্ধকার জায়গা দেখতে পেলে সেদিকে যেতে বলে। অটোওয়ালা বলে ওইদিকে তো ঘন জঙ্গল, ওখানে কেউ যায় না। বৃন্দা তবুও সেদিকে যেতে বললে অটোওয়ালা সেই রাস্তায় যেতে থাকে। হঠাৎ একটা পুরোনো ওয়্যার হাউস দেখতে পেয়ে গাড়ি থামায়। অটো থেকে নেমে নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে জায়গাটা ভালো করে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে বৃন্দা ওয়্যার হাউসের ঠিক সেই জায়গাটাই পৌঁছে যায় যেখানে সাতিয়া আব্দুলকে এনে ফেলে রেখেছিল। বৃন্দা সেখানে তাজা রক্ত দেখতে পেয়ে সার্থীকে খবর দেয়। সার্থী ফরেন্সিক টিম নিয়ে সেখানে চলে আসে। ফরেন্সিক অফিসার বলে শিওর হয়ে বলতে পারছি না, তবে ঘটনাটা হয়তো 2 দিন আগে ঘটেছে। সার্থী জিজ্ঞেস করে আব্দুলের ডিএনএর সাথে এই রক্তের স্যাম্পল ম্যাচ করাতে কতদিন সময় লাগবে? ফরেন্সিক টিম বলে বেশি না, 24 ঘন্টা সময় লাগবে। এসিপি স্যারের সাথে ফোনে কথা বলে সার্থী বৃন্দাকে বলে স্যার আপনার অনেক প্রশংসা করছিল। ঠিক তখনই বৃন্দার মা কল করলে বৃন্দা কথা বলতে বলতে সেই গ্রাইন্ডারের কাছে যায়, এটা সাতিয়া উল্টা করে রেখে দিয়েছিল। বৃন্দা সেটা সোজা করে নিচে তাকাতেই মাটিতে একটা এটিএম এর রিসিট দেখতে পায়। বৃন্দা রিসিট নিয়ে সার্থীকে দেখিয়ে বলে এটা ঠিক 2 দিন আগের রিসিট। সার্থী বলে তবে এটাকে দেখে খুব একটা স্ট্রং এভিডেন্স মনে হচ্ছে না। পরের দিন মিটিং এও বৃন্দা এই এটিএম রিসিটের কথা বললে এসিপি বলে এই রিসিটের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই, আর এই রিসিটটা যার নামে আছে মানে আনন্দ, সে সামান্য একজন লেকচারার, একটা এনজিও চালায়, তার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। বৃন্দা বলে আমরা যে রিসিটটা পেয়েছিলাম সেটা গান্ধীনগর এটিএম এর, তাই আমরা আনন্দকে জিজ্ঞাসাবাদ করতে পারি। যদি আনন্দ সেখানে যাওয়ার কথা অস্বীকার করে তাহলে আমরা বুঝবো সে মিথ্যা বলছে। এসিপি বলে ঠিক আছে, তবে বিষয়টাকে হালকাভাবেই নিবে, বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। এদিকে সাতিয়া থানায় ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে। পুলিশ অফিসাররা বারবার তাকে নিজের নাম বলতে বলছে, কিন্তু সে কিছুতেই মুখ খোলে না। আনন্দ কিছু ক্লায়েন্টকে তার এনজিও ঘুরিয়ে এনজিওর বিভিন্ন ধরনের কাজ দেখাচ্ছে। কোথাও কাপড় তৈরি হচ্ছে তো কোথাও সার ছাড়া কৃষি। পুরোটা দেখা শেষ হলে ক্লায়েন্ট বলে আপনি ফান্ডিং এর চিন্তা করবেন না, আপনি শুধু নিজের কাজ চালিয়ে যান। সার্থী আর বৃন্দা এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। ক্লায়েন্টকে বিদায় দিয়ে আনন্দ তাদের কাছে আসলে সাথে নিজেদের পরিচয় দিয়ে বলে আপনাকে আমাদের সাথে আমাদের অফিসে যেতে হবে। আনন্দ কারণ জিজ্ঞেস করলে বৃন্দা একটা কাগজ দিয়ে বলে একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আনন্দ কাগজটা দেখে বলে আমাকে একটু সময় দিবেন প্লিজ। বৃন্দা আর সার্থী বাইরে অপেক্ষা করতে থাকে। আনন্দ এনজিও সবাইকে বুঝিয়ে বৃন্দাদের সাথে পুলিশ
হেডকোয়ার্টারে আসে। সার্থী আনন্দকে জিজ্ঞাসাবাদ করতে বসে। সার্থী বলে, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনার পরিবারে কে কে আছে? আনন্দ বলে, আমার পরিবারে আমি আর আমার বাবা আছি। আমাদের বাড়ি আশ্রমের মধ্যেই। সার্থী জিজ্ঞেস করে, আপনি 13 জন কোথায় ছিলেন? আনন্দ বলে, আমি ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। হয়তো আমি ওদিন কলেজে ছিলাম বা এনজিওতে। সার্থী এটিএম স্লিপ দেখিয়ে বলে, আপনি ওই দিন এটিএম থেকে 12,000 টাকা তুলেছিলেন। আপনার কি মনে আছে? আনন্দ বলে, হ্যাঁ, আসলে এনজিও কিছু কাজ চলছিল, তাই গান্ধীনগর এটিএম থেকে আমি টাকাটা তুলেছিলাম। সার্থী বৃন্দার দিকে তাকায়। এরপর আনন্দকে জিজ্ঞেস করে, এটিএম থেকে টাকা তুলে আপনি কোথায় গিয়েছিলেন? আনন্দ বলে, আমি বাবাকে নিয়ে এনজিওর পাশে একটা হাসপাতালে গিয়েছিলাম। 1 ঘন্টা পরেই ফিরে আসি। সার্থী বলে, তাহলে আপনার এটিএম রিসিট 48 কিলোমিটার দূরে নান্দিনগরে পৌঁছে গেল কিভাবে? আনন্দ বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। সার্থী বলে, আপনার এটিএম রিসিট নান্দিনগরের একটা পুরনো ওয়্যার হাউসে পাওয়া গেছে, যেটা একটা মার্ডার স্পট। আনন্দ অবাক হয়ে বলে, আমি ব্যাপারে কিছুই জানি না। আর আপনি কি করে ভাবলেন যে আমি রিসিট ওখানে ফেলে এসেছি? এটার মানে তো আর এটা না যে মার্ডারটা আমি করেছি। সার্থী কিছু বলতে গেলেই আনন্দ বেশ রাগ দেখিয়ে বলে, দেখুন, আমার বাবা একজন বিখ্যাত অ্যাডভোকেট। 8 বছর আগে স্ট্রোক হওয়াতে সে প্যারালাইজড হয়ে যায়। আমার পুরো দিন কলেজ অথবা এনজিওর কাজেই চলে যায়। তাই আপনি আমাকে শুধু শুধু থানায় ডেকে ক্রিমিনালদের মতো এসব প্রশ্ন করবেন না। বলেই আনন্দ উঠে চলে যেতে গেলে বৃন্দা বাধা দিয়ে বলে, আমরা একটা মার্ডার কেসে তদন্ত করছি, তাই যতক্ষণ না আমাদের সন্দেহ ক্লিয়ার হচ্ছে আপনি এখান থেকে যেতে পারবেন না। এসিপি এতক্ষণ মনিটরে সব দেখছিল। বৃন্দা আর সার্থীর ব্যবহার দেখে আর থাকতে না পেরে কেবিনে এসে আনন্দকে বলে, আপনি যেতে পারেন। বৃন্দা বাধা দিতে গেলে এসিপি তাকে চুপ করিয়ে দেয়। আনন্দ চলে যেতে গেলেই বৃন্দা আবারও তার পথ আটকে ভিকটিমদের ছবি দেখিয়ে আনন্দকে বলে, এদের মধ্যে কাউকে কি আপনি চেনেন? আনন্দ বলে, না। বৃন্দা বেশ নরম সুরেই বলে, আপনি যদি আমাদের থেকে কোনো কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা এখনই বলতে পারেন। আনন্দ বিরক্ত হয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ব্রেক টাইমে সার্থী আর বিজয় সহ টিমের বাকিরা বসে চা পান করছিল। বৃন্দা প্রচুর রেগে এসে বলে, আমরা একটা ক্লুতে কাজ করছি, সেটা বাদ দিয়ে অন্যদিকে ফোকাস করবো কেন? ক্রিমিনাল এটিএম এর বাইরে থেকে আর কারো রিসিট না নিয়ে আনন্দের রিসিট কেন তুললো? বিজয় বলে, আনন্দকে দেখে মনে হয় না সে কোনো কিছুর সাথে যুক্ত, আর তার হিস্ট্রি একদম ক্লিন। বৃন্দা বলে, এই জন্যই আরো বেশি সন্দেহ করতে হবে। সার্থী বলে, স্যার যেভাবে বলেছে সেভাবেই এগোনো উচিত। বৃন্দার রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। তবে এত সহজে কি আর সে হার মানে? বৃন্দা আনন্দের প্রতিটা পদক্ষেপ ফলো করতে থাকে। সে কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, আর সেগুলো ছবি তুলে রাখে। সুযোগ বুঝে আনন্দের গাড়ি থেকে ট্রাকারও লাগিয়ে দেয়। এদিকে ছুটকি ঋষির সাথে ভিডিও কলে কথা বলছিল। হঠাৎ বৃন্দা দরজা নক করলে দরজা খুলে বৃন্দাকে দেখে ছুটকি বিরক্ত হয়ে বলে, কি চাই? বৃন্দা জিজ্ঞেস করে, আজ স্কুলে গিয়েছিলে? ছুটকি দরজা আটকাতে গেলেই বৃন্দা বলে, আমি আজ সন্ধ্যায় তোমাকে একজনের সাথে গাড়িতে করে যেতে দেখেছি। সেটা কি? আর স্কুলেও তুমি রেগুলার যাও না? ছুটকি রেগে মাকে ডাকতে থাকে। মা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ছুটকি রেগে বলে, ওর সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার, আবার স্কুলে কল করার? মা জিজ্ঞেস করে, হয়েছেটা কি? ছুটকি ভাবে হয়তো এখন বৃন্দা মাকে ছেড়ে যাওয়ার কথা বলে দিবে, কিন্তু বৃন্দা বলে, তেমন কিছুই না মা। ছুটকি রাগে নিজের ঘরে চলে যায়। বৃন্দা নিজের ঘরে গিয়ে তদন্তে মনোযোগ দেয়। এদিকে অফিসে বসে সার্থী তদন্ত বোর্ডের দিকে তাকিয়ে বলে, এই সবগুলো মার্ডারের লাশ পানিতে খুঁজে পাওয়া গেছে, তাও আবার এদের বাড়ির আশেপাশের কোনো নদী নালা বা ড্রেনে। তার মানে আব্দুলের লাশও তার বাড়ির কাছে নান্দি গ্রামের লেকে ফেলা হতে পারে। টিমের বাকি সবাই এবার আব্দুলের লাশ খোঁজার কাজে লেগে পড়ে। এদিকে বৃন্দা আনন্দের সাথে তার আশ্রমে দেখা করতে আসে। বৃন্দা বলে, ওই দিন আপনি কথার মাঝেই উঠে চলে গিয়েছিলেন, আমার আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। আনন্দ গম্ভীর গলায় বলে, সরি, আমার এখন সময় হবে না। বলে চলে যেতে গেলে বৃন্দা পেছন থেকে বলে, আমি গত 2 দিন ধরে আপনাকে ফলো করছি, তাই এখন চলে গেলেও আমি আবারও আসবো। আনন্দ বলে, ঠিক আছে, আমি এখন কলেজে যাচ্ছি, আপনিও তাহলে আমার সাথেই চলুন। বৃন্দা গাড়ি ড্রাইভ করতে করতে আনন্দকে জিজ্ঞেস করে, আপনি আর আপনার বাবা দিল্লিতে থাকতেন, আপনি ওখানেই পড়াশোনা করেছেন, তাহলে 10 বছর আগে হুট করে এখানে আসছেন কেন? আনন্দ বলে, এটা আমার বাবার জন্মস্থান, তিনি সবসময় এখানে আসতে চাইতেন। বৃন্দা বলে, আপনার বাবা একজন অ্যাডভোকেট ছিলেন, অনেক টাকাও জীবনে ইনকাম করেছে, কিন্তু কখনোই মানব সেবায় খরচ করেনি, তাহলে আপনি এরকম কাজের সাথে যুক্ত হলেন কিভাবে? আনন্দ বলে, আমার বাবা নিজের ক্যারিয়ারে সবসময় শুধু টাকাকেই বড় করে দেখেছে। যখন সে প্যারালাইজ হয়ে গেল তখন তার চোখে আমি অনুশোচনা দেখেছি, তাই বাবার হয়ে এই মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছি, এটাই তো একটা সন্তানের কর্তব্য। বৃন্দা জিজ্ঞেস করে, আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? আনন্দ হেসে বলে, আমার বাবা বিশ্বাস করে, কিন্তু আমি করি না। সাথী টিমের বাকিদের নিয়ে নান্দিগ্রাম লেকে লাশ খোঁজার কাজ শুরু করে দেয়। এদিকে রাভেলি থানায় সাতিয়া ক্লান্ত হয়ে শুয়েছিল। সিআই এসে কনস্টেবল নারায়ণকে পুলিশ স্টেশনের হালচাল জিজ্ঞেস করে, আর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকে নারায়ণ এসআই এর কথায় টাকা হাতিয়ে নেয়। তারপর সাত্তিয়ার কাছে টাকা চাইলে সাত্তিয়া নিজের ঝোলা থেকে একটা ছোট ব্যাগ বের করে কয়েকটা পয়সা এগিয়ে দেয়। এসআই বিরক্ত হয়ে সাত্তিয়ার ব্যাগ চেক করতে বলে। নারায়ণ সাত্তিয়ার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে এসআই এর হাতে দেয়। ব্যাগ খুলতেই এসআই কাঠের একটা অদ্ভুত মুখোশ দেখতে পায়, সেটা পরিয়েই সাত্তিয়া সবাইকে খুন করে। এরপর একটা খুর পাওয়া যায়, যা দিয়ে সাত্তিয়া সবার মাথার চুল কেটে দিত। এরপর সাত্তিয়া
সাতিয়ার ব্যাগে বাচ্চাদের কিছু খেলনা পাওয়া যায়। এসআই বিরক্ত হয়ে সেটা সাতিয়ার দিকে ছুঁড়ে মারে। সব শেষে চিন্নির জন্য সাতিয়ার শেকড় দিয়ে বানানো পুতুলটা বের করা হলে সাতিয়ার চিন্নি বলে সেই খেলনাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে আর বাচ্চাদের মতো কাঁদতে থাকে। অনেক কিছু করেও সাতিয়াকে শান্ত করা না গেলে এসআই সাতিয়াকে সেই পুতুলটা দিয়ে দেয় আর কোনো উটকো পাগল মনে করে সাতিয়াকে বাইরে নিয়ে যেতে বলে। সাতিয়া পুতুলটা বুকে জড়িয়ে কান্না করতে থাকে। আনন্দ কলেজে লেকচার দিচ্ছে আর বৃন্দা জানালার বাইরে দাঁড়িয়ে শুনছে। আনন্দ স্টুডেন্টদেরকে বলে একজন মানুষের মাথা তখনই খারাপ হয়ে যায় যখন তার মধ্যে অনেক কষ্ট থাকে। সবাই নিজের মাঝে কষ্টটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। যতদিন পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন পর্যন্ত তার মধ্যে এই কষ্টটা জমতে থাকে। সময়ের সাথে সাথে সে নিজের কষ্টটাকে বুঝতে শিখবে ঠিকই, কিন্তু কখনো সেটাকে ভুলে যায় না। আর এই জন্যই তার ঘুমের মাঝে কথা বলা এসব হয়। আর আমাদের কাছে এগুলো অদ্ভুত মনে হলেও এটা আসলে নিজের মধ্যে লুকিয়ে রাখা কষ্টগুলো বের হয়ে আসে। যদি আপনার স্বপ্ন আপনাকে অদ্ভুত কিছু দেখাতে থাকে তাহলে আপনার উচিত নিজের স্বপ্নের সত্যটাকে খুঁজে বের করা। বৃন্দা নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে অনেকটাই বড় হয়েছে আর বুঝতেও শিখেছে। বৃন্দা মন খারাপ করে বাড়ির বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বৃন্দার বাবা এসে তার পাশে দাঁড়ালে বৃন্দা বলে, আমি ভালো মেয়ে না, আমি আজ সকালে তোমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছি। বাবা হাসতে হাসতে বলে, এই দুনিয়ার খারাপ আর ভালো দুই রকমের মানুষই আছে। আমাদের মনের মাঝেও ভালো আর খারাপ দুই সত্তাই আছে। যদি মনের ভিতরে ভালো সত্তাকে জেতাও তাহলে বাইরেও ভালোই জিতবে। তুমি নিজের করা ভুলের কথাটা আমার কাছে স্বীকার করেছো, তুমি একটা ভালো মেয়ে। এরপর বাবা আর মেয়ে মিলে বৃষ্টিতে ভেজা শুরু করে। পরের দিন বিকালবেলা কেউ বাড়ির দরজায় নক করলে সকলে ভাবে হয়তো তাদের বাবা ডিউটি শেষ করে বাসায় ফিরেছে। কিন্তু দরজা খুলতেই একজন পুলিশ অফিসার বলে, আপনার বাবা মারা গেছে। এক মুহূর্ত দেরি না করে সবাই হাসপাতালে চলে আসে। বৃন্দা আর ছুটকি বাবার পাশে বসে কান্না করতে থাকে। অফিসার জানায় একটা মেয়েকে বাঁচাতে গিয়ে হামলাকারীরা বৃন্দার বাবাকে চাকু দিয়ে মেরে ফেলেছে। এদিকে বেশ তোড়জোড় করেই নান্দ্রিগ্রাম লেকে লাশ খোঁজার কাজ চলছে। ঠিক তখনই স্কুটারে করে দুজন গ্রামের লোক এসে বলে, এখানে কি চলছে? বিজয় বলে, পুলিশের তদন্ত হচ্ছে, আমরা খবর পেয়েছি এই লেকে একটা লাশ আছে। তাদের মধ্যে একজন রেগে বলে, এটা গঙ্গার খাল আর তোমরা সেটাকে দূষিত করতে এসেছো। বিজয় পারমিশন লেটার দেখিয়ে বলে, আমাদের কাছে অনুমতি আছে। বয়স্ক লোকটা সেই কাগজ ফেলে দিয়ে বলে, এটা আমাদের দেবীর লেক, এখানে আপনারা এসব কাজ করতে পারবেন না। সাথী তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোক দুটো না বুঝে উল্টা তাদেরকে মারতে গেলে একসময় তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। সাথী তাদেরকে কোন রকমে তাড়িয়ে দিলে একজন বলে, আমরা আমাদের গ্রাম প্রধানকে নিয়ে আসবো। সাথী রেগে বলে, বেশি বাড়াবাড়ি করলে জেলে ঢুকিয়ে দিব। রাতে বৃন্দা আনন্দের বাড়ির বুক সেলফের বইগুলো দেখছিল। আনন্দ তার বাবাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তার বাবা একভাবে বৃন্দার দিকেই তাকিয়ে আছে। আনন্দ তার বাবাকে বলে, ও আমার বন্ধু, এনজিওটা ঘুরে দেখতে এসেছে। একথা শুনে আনন্দের বাবা খেতে শুরু করে। আনন্দ বৃন্দাকেও তাদের সাথে ডিনার করতে বলে। বৃন্দা বলে, আমি আপনাকে যেন সন্দেহ না করি এই জন্য আমাকে ডিনার করতে বলছেন? আনন্দ বলে, জিজ্ঞাসাবাদের সময় আমি লক্ষ্য করেছিলাম আপনি বাকি সবার মতো না, হয়তো কেসটাকে আপনি একটু পার্সোনালি নিয়েছেন। বৃন্দা বলে, আসলে সব আমার ডিউটি। এসব কথা শুনে আনন্দের বাবা হঠাৎ করেই টেবিলের উপরে পড়ে যায়। বৃন্দা ভীষণ ঘাবড়ে যায়। আনন্দ দ্রুত তার বাবাকে একটা ইঞ্জেকশন পুশ করলে তিনি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। আনন্দ বাবাকে বিছানায় শুইয়ে দেয়। আনন্দ বৃন্দাকে ঘাবড়াতে দেখে বলে, চিন্তা করবেন না, অপরিচিত লোক দেখলেই বাবা এমন করে। অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় আপনার এখন ফিরে যাওয়া উচিত। বৃন্দা আনন্দ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বৃন্দার গাড়ি বের হতেই দেখা যায় সাথিয়া আনন্দের বাড়ির বাইরেই বসে আছে। আগুন জ্বালিয়ে এমন ভাবে বসে আছে যেন নিজের পরবর্তী টার্গেটের জন্য অপেক্ষা করছে। সাথী রাতের বেলাও তার পুরো টিমকে নিয়ে লেকের মধ্যেই লাশ খুঁজছে। হঠাৎ কিছু মানুষের শোরগোল শুনে সাথী তাকাতেই দেখে গ্রামবাসী লাঠি নিয়ে এগিয়ে আসছে। সাথী দ্রুত গাড়ি থেকে নিজের রিভলভার বের করে গুলি ভরে নেয়। ফাঁকা গুলি ছুড়ে লোকগুলোর দিকে এগিয়ে এসে বলে, কেউ সামনে এগোলে সবাইকে গুলি করে মেরে ফেলবো। গ্রামবাসীরা কিছু বলতেই যাবে তার আগেই ডুবুরিরা খবর দেয়, আমরা লাশ খুঁজে পেয়েছি। পরের দিন সকাল হতে না হতেই বৃন্দা লেকের কাছে চলে আসে। বৃন্দা সাথীর কাছে এসে বলে, সরি, কাল আমার এখানে থাকা উচিত ছিল। সাথী বলে, আনন্দের কি হলো? আপনাকে কাল না আসতে দেখে বুঝে গিয়েছিলাম আপনি আনন্দকে ফলো করতে গেছেন। সাথী এই এরিয়ার থানার এসআই এর সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই বৃন্দার ফোনে একটা কল আসে। বৃন্দা কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করতেই একটা খবর শুনে হতবাক হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে সে আনন্দের বাসায় চলে আসে। আনন্দের বাসায় ঢুকতেই বৃন্দা মেঝেতে আনন্দের বাবার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। আনন্দের বাবাকে ঠিক একই প্যাটার্নে খুন করা হয়েছে। খবর পেয়ে আনন্দ দ্রুত কলেজ থেকে বাড়ি চলে আসে। বাবা লাশের পাশে বসেই আনন্দ অঝরে কান্না করতে থাকে। আনন্দের বাবার এই করুণ পরিণতি দেখে বৃন্দার মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করতে থাকে। হয়তো তাকেই সাহায্য করতেই সাইকো সাতিয়া আনন্দের বাবাকে এভাবে খুন করেছে। পরের দিন সকালে এসআইটি ইনস্টিটিউটে প্রেস ব্রিফিং এ সব মিডিয়া শোরগোল পড়ে যায়। এসপি সবাইকে শান্ত করে বলে, এক একজন করে প্রশ্ন করুন। একজন জিজ্ঞেস করে, নুভান ইমানের প্রতিষ্ঠাতা কবির আনন্দের বাবা কামাল আনন্দকে কি হত্যা করেছে এবং কেন? এসপি বলে, 9 বছর যাবৎ 16টা হত্যা করে আসা একজনের উপরে আমাদের সন্দেহ আছে। বৃন্দা আর সার্থী দূরে দাঁড়িয়ে আছে। এসপি একটা ফাইল খুলে বলে, সে 9 বছর আগে বিশালক্ষী এলাকায় মহাসিন নামে একজনকে হত্যা
হত্যা করেছে। 7 বছর আগে সেন্ট লেভিন কলোনিতে ফার্নান্ডেজ নামে একজনকে হত্যা করে। এমন আরো 14টা খুনের লিস্ট আছে। এরপরেই শুরু হয় একের পর এক প্রশ্ন। একজন জিজ্ঞেস করে এই 9 বছর ধরে তাহলে পুলিশ কি করছিল? আরেকজন বলে এমন সিরিয়াল কিলিং এর কারণ কি? আরেকজন জিজ্ঞেস করে আপনারা তাকে কবে আটক করবেন? আর প্রতিষ্ঠানের বাকি মানুষের কথা অনুযায়ী আপনারা কবির আনন্দকে প্রশ্ন করেছিলেন এবং তার বাবার মৃত্যুর আগে তার উপর নজর রেখেছিলেন, এই জন্য কি তাকে ডেকেছিলেন? আপনাকে তাকে সন্দেহ করছেন? আরেকজন বলে আমরা শুনেছি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এক পুলিশ অফিসার সেখানে ছিল, এটা কি সত্য? এই কথা শুনে বৃন্দা অপরাধী মুখ করে দাঁড়িয়ে থাকে। এসিপিও এই প্রশ্নের উত্তর না দিয়ে ব্রিফিং শেষ করে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে ডিআইজি এসিপি কে ঝাই দিয়ে বলে তোমরা কি করছো? এখন কি এসআইটি কিভাবে চালাতে হয় সেটা শেখাবো? এসিপি বলে স্যার উপযুক্ত প্রমাণ ছিল না। ডিআইজি বলে তোমরা যাকে সন্দেহ করছিলে এখন সে ভিকটিম, সে তার বাবাকে হারিয়েছে আর তোমরা এতদিন ধরে তার পিছু করছো। মিডিয়া আমাদের নিয়ে হাসি তামাশা করছে। তোমাদের কি একবারও মনে হয়নি খুনি কামালকে হত্যা করার সময় তার এটিএম কার্ডের রিসেট নিয়ে যেতে পারে? রাতে ছুটকি তার কিছু বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার পথে পেট্রোলিং পুলিশের সামনে পড়ে যায়। পুলিশ চেক করে দেখে গাড়িতে ড্রিঙ্কস এর বোতলের সাথে ড্রাগসও আছে। ঋষি তাড়াতাড়ি কিছু টাকা পুলিশের পকেটে ঢুকিয়ে দেয়। সে রেগে সিআইয়ের কাছে যেতে চাইলে ঋষি বলে কি করছেন? ছুটকি এসআই বৃন্দার বোন। বৃন্দার নাম শুনে সিআই সোলেমন তাদের দিকে তাকায়। এদিকে ইনস্টিটিউটে কামালের স্মরণে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। প্রোগ্রাম চলাকালীন সময় এসিপি আনন্দের পাশে এসে বসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বলে আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আপনার উপর সন্দেহ করতে হয়েছে। দূরের পেছনে সার্থী এবং বৃন্দা দাঁড়ানো। এসিপি বলে মিডিয়ার অনেক প্রেসার, আমাদের এক অফিসারও সেখানে উপস্থিত ছিল। এটা যদি লিক হয় তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আনন্দ জিজ্ঞেস করে তো আপনারা আমাকে মিথ্যা বলতে বলছেন? এসিপি বলে শুধু সত্য লুকাতে বলছি, আমরা খুব দ্রুত খুনিকে ধরে ফেলবো। আনন্দ বলে ঠিক আছে, এখন আমাকে একা থাকতে দিন। আনন্দ রাগী চোখে বৃন্দার দিকে এক নজর তাকায়। ঠিক তখনই বৃন্দার একটা কল আসে। বৃন্দার তাড়াহুড়ায় দৌড়ে বের হয়। সোলেমন বৃন্দার বোনকে ধরে নিয়ে এসে ফোনে বসে ভিডিও দেখছে। বৃন্দা দৌড়াতে দৌড়াতে থানায় আসলে সোলেমন টিটকারি করে বলে আরে আপনি এখানে? কোনো ফাইল লাগবে নাকি? আপনি তো বড় বড় কেস নিয়ে কাজ করেন। বৃন্দা সোলেমনকে বলে ও আমার বোন। সোলেমন টিটকারি করে বলে তুমি তো আগেই কথা বলনি, আপনি তো ভালো অফিসার আর আপনার বোন এত বাজে। বৃন্দার প্রচুর রাগ হলেও নিজেকে শান্ত রেখে বলে আমার বোন খারাপ কিছু করতে পারে না। সোলেমন ড্রাগসের প্যাকেট দেখিয়ে বলে তাহলে এগুলো কি পূজার জিনিস? বৃন্দা বলে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সোলেমন বলে তুমি আসার পর থেকেই এসব হচ্ছে, এটাকে এখন আমি ঠিক করব। বৃন্দা নরম সুরে বলে আপনার আমাকে নিয়ে সমস্যা, ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি করব। সোলেমন বলে তোমার এই ক্ষমা দিয়ে কি করব? তুমি আমার মন মতো না, তোমার বোন ভালো আছে। বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় বৃন্দার রাগ সামলাতে না পেরে সোলেমানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে উড়াধুরা মারতে থাকে। থানার অন্যান্য পুলিশরা এসে বৃন্দাকে কোনো রকমের সামলায়। এই খবর পেয়ে এসিপি দুজনকে ডেকে ঝাই দিয়ে বলে আপনারা পুলিশ নাকি অন্য কিছু? সোলেমান নেকা কান্না করে বলে আমার কোনো দোষ নেই, বৃন্দা আমাকে মেরে রক্ত বের করে দিয়েছে। উনি আমার বোনকে ইচ্ছা করে এই কেসে ফাঁসাচ্ছে আর সে এসব এই জন্য করছে কারণ আমি এসআইটিতে কেস হ্যান্ডেল করছি। এসিপি বলে তুমি বৃন্দাকে পছন্দ করো না, এটা সবাই জানে, এসব কেন করছো তাও জানি, এসআইটিতে কাজ করতে চাইলে জয়েন করো। সোলেমান খুশি মনে চলে যায়। এসিপি বৃন্দাকে বলে তুমি করছোটা কি? তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। বারবার মানা করেছিলাম আনন্দের পিছু না করতে, তোমাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করলাম, এটাকে তোমার অপমান ভেবো না, ছুটি ভাবো, আর এই সময় তুমি বুঝতে পারবে কাজ কিভাবে করতে হয়। বৃন্দা প্রচুর রেগে এসিপি রুম থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগোয়। পিছন থেকে সার্থী ডাকতেই থাকে কিন্তু রাগে বৃন্দাদার কথাই শোনে না। সার্থী গেট পর্যন্ত এসে জিজ্ঞেস করে কি হয়েছে? বৃন্দা প্রচুর রেগে বলে আমাকে সাসপেন্ড করেছে আর সোলেমনকে টিমে নিয়েছে। খুশি বলেই আবার হাঁটা শুরু করলে সার্থী আবার ডাকতে থাকলে বৃন্দা এসে বলে 9 বছর ধরে তোমরা কি করেছো? কেস সলভ করতে পারোনি, যাও এখন আমাকে ছাড়া সলভ করে দেখাও। সার্থী বলে আমি জানি আপনি আসার পরেই কেসে উন্নতি হয়েছে, আপনি আসেন, আমি এসিপি স্যারের সাথে কথা বলছি। বৃন্দা তাচ্ছিল্য করে বলে তুমি আমাকে সাহায্য করবে? যে ঠিকমতো ক্লুও খুঁজতে পারো না সে আমার সাহায্য করবে? আগে ডিউটি করা শেখো, তোমার বস সোলেমানের যে কাজ করবে সে তোমার প্রমোশন এনে দিবে। সার্থী রেগে বলে অনেক হয়েছে, আপনি উল্টাপাল্টা বলছেন। হ্যাঁ, প্রমোশনের জন্য আমি সোলেমান স্যারের কথা মতো কাজ করেছি কিন্তু এখন শুধু আমি আমার কাজ করছি বলে দুজন দুই দিকে হাঁটা দেয়। তাতে সার্থীর স্ত্রী বারান্দায় প্রেগনেন্সি কিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তায় সার্থীকে দেখে খুশি হয়ে নিচে এসে দরজা খুলে সার্থীর স্ত্রী একাই কথা বলতে থাকে কিন্তু বৃন্দার রাগ লেখাকে দেখিয়ে বিরক্ত হয়ে ঝাই দিয়ে সার্থী বলে সমস্যা কি তোমার? 2টা মেয়ে শান্তিতে থাকতেও দিবে না? বাচ্চা বাচ্চা করে মাথা নষ্ট করে রাখো, কিচ্ছু চাই না আমি, না চাকরি, না তুমি, আর না বাচ্চা। লেখা মন খারাপ করে চলে যায়। এদিকে বৃন্দা বাসায় এসে চুটকি রুমে গিয়ে বলে তুই কি করেছিস জানিস? তোর জন্য সব শেষ হয়ে গেছে। অকৃতজ্ঞ ছুটকি বলে তোকে তো বলিনি আমাকে থানায় এসে ছাড়াতে। বৃন্দা বলে সবসময় নিজের কথা চিন্তা না করে অন্যকে নিয়েও ভাবতে হয়। ছুটকি বলে এত সাধু সাজার দরকার নেই, বাবা বেঁচে থাকতে তাকে তুই অনেক বেশি জ্বালিয়েছিস। বৃন্দা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। বৃন্দা বাবার ছবি দেখে কান্না করতে থাকে। রাগে রুমের সমস্ত কিছু উলটপালট করে ফেলে। মা দৌড়ে এসে
কোনো রকমের বৃন্দাকে শান্ত করে। বৃন্দা সেই রাতেই আনন্দের সাথে দেখা করতে আসে। অনুতপ্ত হয়ে আনন্দকে বলে, এই সব কিছুর জন্য আমিই দায়ী, কোনো কারণ ছাড়াই আপনার উপর সন্দেহ করেছি। কবির বলে, তুমি তো বাবাকে মারোনি, তাই নিজেকে দোষ দিয়ে লাভ নেই। বৃন্দা বলে, আমি তাকে বাঁচাতেও পারিনি, এই কেসকে নিয়ে অন্যভাবে চিন্তা করা উচিত ছিল। আনন্দ বলে, অনেক বছর আগে বাবা বলেছিল, তুমি পৃথিবীতে আসার আগে যত খারাপ কিছু থাকুক না কেন, ততক্ষণ আমরা আছি সেটা বদলানোর চেষ্টা করে যেতে হবে। তুমিও সেটাই করেছো, তাই চিন্তা করো না। বাসায় ফেরার পথে ট্রেন ক্রসিং এর জন্য বৃন্দার অটো দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বৃন্দা খেয়াল করে সেখানে একটা সিসি ক্যামেরা আছে। কিছু একটা আন্দাজ করে ফোনে গুগল ম্যাপে কিছু সার্চ করে। সার্থীকে কল দিলে সার্থী কল কেটে দেয়। তারপর আবারও কল দিলে সার্থী রিসিভ করে। বৃন্দা বলে, সব রেলওয়ে গেটে সিসিটিভি ক্যামেরা থাকে, নান্ডি গ্রামেও আছে, আমি ম্যাপে দেখেছি। হতে পারে খুনি আব্দুলের লাশ লিখে ফেলার জন্য নান্ডি গ্রাম রেল লাইন পার হয়েছিল, আমাদের সেখানে চেক করা উচিত। সার্থী বলে, আপনি যান, আমি আসবো না। উপায় না পেয়ে বৃন্দা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। পর মুহূর্তেই সার্থী কল করে বলে, আমি আসছি। এরপর দুজনে নান্ডিগ্রাম রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজ চেক করে। সার্থী পানি খেতে গেলে বৃন্দা ডাক দিয়ে দেখায় একটা লরি আব্দুলকে হত্যার আগের দিন সকাল থেকে সন্ধ্যা 3 বার যাতায়াত করে, হয়তো খুনের জায়গা খুঁজছিল। সার্থী বলে, হতে পারে, কিন্তু লোকাল লরিও তো হতে পারে। বৃন্দা ফোনে একটা ছবি বের করে দেখিয়ে বলে, আমি যখন নান্ডিগ্রামের গোডাউনে গিয়েছিলাম লরির চাকার ছাপ পেয়েছি, এটা তো কাকতালীয় হতে পারে না। ঠিক তখনই অপারেটর দেখায় এই লরিকে পুলিশ গ্রেফতার করেছিল। বৃন্দা সেটা একটা স্ক্রিনশট নিয়ে নান্ডিগ্রাম থানায় যায়। সেখানে হেড জানায়, গ্রেফতার করে আনার পর তাকে জিজ্ঞাসা করলে বলে, বস্তায় ভরে একটা লাশ ফেলতে গিয়েছিল, আমরা কোনো বস্তা পাইনি। ওর ব্যাগ খুলে দেখি তাতে শুধু খেলনায় হাত দিলে সে এমন একটা আচরণ করে যেটা কোনো স্বাভাবিক মানুষের না। পাগলকে থানায় রাখা যাবে না, তাই ছেড়ে দিয়েছিলাম। সার্থী বলে, সে 16টা খুন করেছে। বৃন্দা জিজ্ঞেস করে, তার নাম ঠিকানা আছে? এসআই চুপ করে থাকে। বৃন্দা জিজ্ঞেস করে, এফআইআর তো লিখেছিলেন তাই না? পাশ থেকে একজন বলে, অনেক জিজ্ঞেস করার পরে সে নাম বলছিল না, কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট আছে। এরপর রেজিস্টার বের করে দেখিয়ে বলে, ও নাম না বলায় আমরাই ওর নাম লিখেছিলাম আলেকজান্ডার। বৃন্দা সার্থীকে জিজ্ঞেস করে, এই প্রিন্ট ডেটাবেজের সাথে ম্যাচ করা যাবে? সার্থী হ্যাঁ বললে বৃন্দা সেই পেজ ছিঁড়ে নিয়ে যায়। এরপর ম্যাচ করে দেখে ঠাকুর নামের একজনের সাথে ম্যাচ করছে, যে কিনা লালপুর গ্রামের এক হত্যার আসামি। ব্যাস, সার্থী এবং বৃন্দা লালপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিশাল এক জার্নি শেষে তারা রাতের দিকে লালপুর গ্রামে এসে পৌঁছায়। কিন্তু গ্রামের কাউকে ঠাকুর সম্পর্কে জিজ্ঞেস করলে একজন বয়স্ক বৃদ্ধ বলে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, ভিতরে চলেন, বসে কথা হবে। এক বাসায় নিয়ে গিয়ে বসিয়ে পানি খেতে দেয়। সার্থী পানি খেলেও বৃন্দা খায় না। সার্থী ঠাকুরের কেস ফাইল বের করে দিতেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সার্থী বলে, 19 বছর আগে এই ছেলেটা নিজের নানির খুনের জন্য গ্রেফতার হয়, এর সম্পর্কে কোনো তথ্য পেতে পারি? বৃদ্ধ হঠাৎই সবাইকে ভেতরে চলে যেতে বলে। সার্থী আর বৃন্দা বেশ অবাক হয়ে যায়। সবাই চলে গেলে বৃদ্ধ সার্থী এবং বৃন্দাকে বলে, আপনারা আমাদের গ্রাম থেকে চলে যান, ও আমাদের গ্রামের না, আমরা কিছু জানি না। বৃন্দা অনুরোধ করে বলে, 9 বছরে সে অনেকগুলো খুন করেছে, আপনারা কিছু জানলে বলেন, আমাদের সাহায্য হবে। বৃদ্ধ বলে, কোনো হত্যা কিচ্ছু হয়নি, আপনারা এখান থেকে চলে যান। বৃন্দা কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে গ্রামের বাকিদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু জমিদারের লোকদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। হতাশ হয়ে সার্থী এবং বৃন্দা এক গেস্ট হাউসে ওঠে। বৃন্দা চা নিয়ে এসে সার্থীকে দিয়ে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। বৃন্দা বলে, আমি রাগের মাথায় অনেক উল্টাপাল্টা বলেছি, যেন এই কেস শুধু আমার জন্যই এগোচ্ছে। সার্থী বলে, আপনি একদিক থেকে ঠিকই বলেছেন, শুধু আপনার জন্যই আমরা আজকে এতদূর আসতে পেরেছি। বৃন্দা বলে, না, তুমি সাহায্য না করলে এতদূর আসা সম্ভব হতো না। ঠিক তখনই কে যেন বৃন্দা এবং সার্থীর মুখে লাইট মারে। বৃন্দা আর সার্থী তার পিছু পিছু এসে দেখে কিছুক্ষণ আগে যার বাসায় গিয়েছিল সেই বৃদ্ধের ছেলে। লোকটা বলে, আমার নাম জনার্দন, গ্রামে কেউ আপনাদেরকে ঠাকুর সম্পর্কে কিছু বলবে না, কারণ তার ঠাকুরকে ভয় পায়। ঠাকুরের জন্মই হয়েছিল এমন ভাবে। ঠাকুরের জন্মের সাথে সাথেই তার মা মারা যাওয়ায় ঠাকুরের নারীদাকে ঘৃণা করতে থাকে। পণ্ডিত তার কুণ্ডুলি মিলিয়ে বলে, শুধু কুণ্ডুলি না, ওর কর্মতেও সমস্যা আছে। আগের জীবনে এই রাক্ষস 12টা খুন করেছে, ওর জন্য পুরো গ্রামের ক্ষতি হবে। ওর কর্মের জন্য গ্রামবাসী যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তারা অনেক ধরনের পূজা অর্চনা করত। গ্রামের কিছু হলেই সবাই ঠাকুরের দোষ দিত। সাপে কামড় দিলেও সবাই ঠাকুরকে দোষী মেনে তার নানির কাছে নালিশ দিত। বিরক্ত হয়ে ঠাকুরের নানি সবসময় ঠাকুরকে মারতে মারতে বলতো, আগের জীবনে যে 12 জনকে মেরেছিস তাদের কেউ না কেউ আসবে তোকে মারতে। পুরো গ্রামবাসী তাকে অপছন্দ করলেও ঠাকুরের নানা ঠাকুরকে অনেক ভালোবাসতো। না জানি একদিন কি হয়েছিল, ঠাকুরের নানি তাকে বাইরে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়। এর কারণে অন্যান্য বাচ্চাদের সাথে মেলামেশা আর খেলার সুযোগ হয় না, তাই পশু পাখিকে নিজের বন্ধু বানায়। অনেক বছর পরে গ্রামে এক মহামারী দেখা দেয়। সে সময় ঠাকুরের নানাও মারা যায়। ঠাকুরকে বেঁধে রাখার কারণে সে তার নানার শেষকৃতেও যেতে পারেনি। গ্রামের কিছু মানুষ ভেবেছিল ঠাকুরকে শেষ করতে পারলেই গ্রামের সব অশুভ ঠিক হয়ে যাবে, তাই জাল ফেলে তাকে উঠিয়ে নিয়ে যায়। ঠাকুরকে বাঁচানোর জন্য তার নানাও নেই। ঠাকুর দেখে তার হাত পা বাঁধা, চারপাশে আগুন। এক পণ্ডিত এসে কাঠের সেই অদ্ভুত মুখোশ পরে বলে, তুই যে 12 জনকে মেরেছিস তাদের আত্মাকে ডেকে তোকে মারবো, তোর মতো রাক্ষস যেন গ্রামে দ্বিতীয়বার না জন্মায়। ঠাকুর নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে
না। একটু সামনে দেখে খাঁচায় একটা বিশাল বড় পাখিকে আটকে রাখা। হঠাৎ হাত কসলাতে কসলাতে ঠাকুরের হাতের বাঁধন খুলে যায়। ঠাকুর কোনো মতে সেখান থেকে পালিয়ে নানির কাছে আসে, কিন্তু নানি তাকে গালি দিয়ে বলে, তুই এবার চলে এসেছিস, তোর জন্য তোর মা মারা গেছে, গ্রামবাসীকে তুই জ্বালাচ্ছিস, তোর নানাকেও খেয়েছিস, এখন কি চাস? বলেই সবাইকে ডেকে ঠাকুরকে ধরিয়ে দিতে গেলে ঠাকুর নিজেকে বাঁচাতে পাশে রাখা এক লাঠি দিয়ে জোরে নানির মাথায় বাড়ি মারে, আর নানি সেখানেই মারা যায়। কিছুদিন পরে পলাতক ঠাকুরকে পুলিশ ধরে আর তার জেল হয়। গ্রামের কেউ একবারের জন্য বলেনি যে তারা পূজা করে ঠাকুরকে মারতে চাচ্ছিল, তারা শুধু বলে ঠাকুর তার নানিকে মেরে পালিয়েছিল। জনার্দন ঠাকুরের সব ডিটেলস বৃন্দাকে দেয়। এর মধ্যে ঠাকুরকে খুন করতে আসা সেই নেতি দলের লোকদের ছবি দেখে বৃন্দা বলে, এদের সবার তো মাথায় চুল নেই, তাহলে খুন করার আগে ঠাকুর সবাইকে টাক করে দেখে নেতিদের সাথে মিল আছে কিনা, তারপর মারে। সাথে জিজ্ঞেস করে, তাহলে আমরা যেসব ভিকটিম পাচ্ছি তারা কি র্যান্ডম? ওর যখন রাগ হয় তখন কি ও যে কাউকে ধরে মারে? বৃন্দা বলে, হতে পারে, আবার এদের মধ্যে অন্য কোনো কানেকশনও হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি এই সাইকো ঠাকুর হয়ে থাকে তাহলে তার সাথে সাত্তিয়ার কি সম্পর্ক? আর তার ব্যাগেই বা সেই কাঠের পুতুল আসলো কোথা থেকে? আর সে কেনই বা পুতুলকে ধরে চিন্নির নাম বলছিল? তাহলে আসল সাত্তিয়া কোথায়? বৃন্দা বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে মা কি যেন করছে। জিজ্ঞেস করলে মা বলে, জানলার কাঁচ ভেঙে গিয়েছিল, তাই পেপার দিয়ে ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা খবরে বৃন্দার চোখ আটকে যায়। সারুরা আশ্রমে 48 জনের মৃত্যু। নিজের একটা ফাইল বের করে দেখে তাতে ডিসেম্বর 2 তারিখ লেখা, আর পেপারে ডিসেম্বর 4 তারিখ। বৃন্দা হাঁপাতে হাঁপাতে সাথীর বাসায় এসে বলে, ঠাকুর এসব একা করছে না। সাথী তাকে শান্ত করিয়ে বলে, ভেতরে আসেন। বৃন্দা বলে, ঠাকুর প্রথমে একজনকে টার্গেট বানিয়ে তাকে মেরে তার জায়গা নেয়, এরপরে গণহত্যা করে। 2 ডিসেম্বর রামবাবু নামে একজন ইলেকট্রিশিয়ান মিসিং হয়। তার 2 দিন পরেই সে যে আশ্রমে কাজ করত সেখানে শর্ট সার্কিটে 48 জনের মৃত্যু হয়। এরপর 2014 সালে 20 জানুয়ারি ফার্নান্ডেস মিসিং হয়। 4 দিন পরে 24 জানুয়ারি সেন্ট লুইস চার্চে ফুড পয়জনিং এ 39 জন মারা যায়। আর যে হোটেল খাবার পাঠাতো সেখানে ফার্নান্ডেস কাজ করত। 7 জুলাই কাশী তীর্থ যাওয়ার পথে 50 জন রেল দুর্ঘটনায় মারা যায়। এটা সেই স্টেশন যেখানে তিলক কাজ করত। এরা সবাই একে অপরের সাথে জড়িত। ভিকটিমরা মিসিং হওয়ার পরে তারা যেখানে কাজ করত সেখানে কোনো না কোনো দুর্ঘটনা হয়ে অনেকের মৃত্যু হয়। এসব কোইন্সিডেন্স হতেই পারে না, এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। এতদিন মনে হয়েছিল ঠাকুর শুধু সিরিয়াল কিলার, কিন্তু না, সে তো গণহত্যা করে বেড়াচ্ছে। ও নির্দিষ্ট কোনো ধর্মের মানুষকে মারছে না, তাদেরকে মারছে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। এটাই ওর মোটিভ। এসব শোনার পরে সার্থী অবাক হয়ে ভাবতে থাকে, না জানি আর কত মানুষকে মারবে। বৃন্দা বলে, আব্দুলকে মারার পরে নান্ডি গ্রামেও হয়তো গণমৃত্যু হয়েছে। সাথে সাথেই সেখানে থানায় কল করে। এদিকে এক রাস্তায় একটা বাস চলছে, বাসে সব প্যাসেঞ্জার বেঘরে ঘুম। ড্রাইভার মানে সাথিয়া সেটা খেয়াল করে বাস ব্রিজের উপরে গেলে ইচ্ছা করে বাসকে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর এক আশ্রমে অনেক মানুষের ভিড়ের মাঝে একজন একটা ফোন নিয়ে এসে ফোনটা আনন্দকে দেয়। আনন্দ বলে, হ্যাঁ ঠাকুর বলো। সাইকো ঠাকুর বলে, সাত্তিয়া কাজ হয়ে গেছে। তার মানে আনন্দ কবিরই আসল সাত্তিয়া, অর্থাৎ বৃন্দার হারানো ভাই। আর ঠাকুরকে এসব কাজে সাত্তিয়াই সাহায্য করছে। এরা অনেক বছর আগে থেকে একে অপরকে চেনে। আসলে সেই জুভেনিয়াল জেলে সাত্তিয়া এবং ঠাকুরের পরিচয় হয়। সাত্তিয়া ঠাকুরকে রক্ষা করার কথা দেয় আর সবসময় ছায়ার মতো ঠাকুরকে সাহায্য করে। সাত্তিয়া অতীতে কিছু টুকরা স্মৃতি ভাবতে থাকে। সাত্তিয়া ইশারা করলেই আশেপাশের লোকজন খুশিতে চিৎকার দেয়। সাত্তিয়া বলে, যেই কাজ আমরা আজ করেছি তাতে খুশি হয় না, আমরা যা করতে চাই তা আমরা যেই পরিমাণ চোখের পানি ফেলেছি তার সমপরিমাণ হবে। না জানি এই সাত্তিয়া কি ভয়ঙ্কর খেলা খেলছে, কারণ সে একটা নয় বরং অনেকগুলো সাইকোকে নিয়ে সংগঠন খুলে বসে আছে। গল্প চলে আসে অতীতে। কাঞ্জের বয়েজ জুভেনাইল সেন্টারে ছোট্ট সাত্তিয়া হাতে খবরের কাগজ নিয়ে সিঁড়িতে বসে পেপারে তাদের গ্রামের খবর পড়ছিল যে চন্দ্রগ্রহণ না হয় তাদের গ্রামের পাশের এক মন্দিরের পুকুরে ভক্তদের গোসল হবে না। হঠাৎ এক পুলিশ এসে সাত্তিয়ার থেকে পেপারটা কেড়ে নেয়। এদিকে জুভেনাইলের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে সবাই হাসাহাসি করছে আর মজা নিচ্ছে, কারণ এক ছেলে সেই কখন ঢুকেছে আর বেরই হচ্ছে না। এক পুলিশ এসে দরজা ধাক্কিয়ে বের হতে বলে, কিন্তু সেই ছেলে তাও বের হয় না। সাত্তিয়াও রুমের জানলার ধারে এসে এই দৃশ্য দেখে। রাতে সবাই ঘুমিয়ে গেলে সাত্তিয়া চুপি চুপি ওয়াশরুমে গিয়ে দরজা ধাক্কায়, কারণ সেই ছেলেটা এখনো বের হয়নি। সে তখন ওয়াশরুমে বসে বসে কান্না করছে। সাত্তিয়া তাকে বেরিয়ে আসতে বললে সে বলে, আমি আসবো না, বের হলে তোমরা মিলে আমাকে মেরে ফেলবে। সাত্তিয়া জিজ্ঞেস করে, তুই কি কোনো দেবতা? ছেলেটা বলে, না। সাত্তিয়া বলে, তাহলে মারবো না। সাত্তিয়ার কথায় আশ্বাস পেয়ে ছেলেটা বের হয়ে আসে। এ আর কেউ না বরং ঠাকুর। সাত্তিয়া তাকে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। পরের দিন আবার সেই একই অবস্থা। ঠাকুর ভয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। রাতে সাত্তিয়া ঠাকুরকে খাবার দিয়ে জিজ্ঞেস করে, তুই সবসময় ভয় পাস কেন? তুই এমন কি করে এখানে এসেছিস? ঠাকুর বলে, আগের জন্মে আমি 12 জনকে মেরেছি, তাই সেই 12 জন আমাকে মারতে চায়। সাত্তিয়া বলে, তোকে এই কথা কি বলেছে? ঠাকুর বলে, আমার নানি আর গ্রামবাসী। সাত্তিয়া বলে, সবাই তোকে বোকা বানাচ্ছে, কেউ তাকে মারতে আসবে না। ঠাকুর ঠিক কিছু বুঝে উঠতে পারে না, সে তো সারা জীবন এই কথা শুনেই বড় হয়েছে। সাত্তিয়া বলে, এসব আসলে
আসলে মানুষের কুসংস্কার আর অন্ধবিশ্বাস। নিজের দুঃখ কষ্টকে দূর করতে না পেরে মানুষ গুজব ছড়িয়ে বেড়ায়। বাস্তবে না পুনর্জন্ম আছে আর না কোনো দেবতা। ঠাকুর জিজ্ঞেস করে, সত্যি কেউ আসবে না? সাতিয়া বলে, না, যদি কেউ আসে আমাকে ডাক দিস, দুজনে মিলে মারবো। ঠাকুর খাবার রেখে বলে, তুমি আমাকে বাঁচাবে? সাতিয়া মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। সেদিন থেকেই শুরু হয় সাতিয়া আর ঠাকুরের বন্ধুত্ব। গল্প বর্তমানে ফিরে আসে। বৃন্দা, এসিপি এবং সার্থী সেই নদীর পাড়ে আসে যেখানে ঠাকুর বাস ডুবিয়েছিল। অসংখ্য মানুষের লাশ। পুলিশ রেস্কিউ টিম লাশগুলো পানি থেকে তুলছে আর এক এক করে রাখছে। স্বজনদের পরিবারের আহাজারি আর আর্তনাতে জায়গাটা যেন কবরস্থানে পরিণত হয়েছে। বৃন্দা তার তদন্তের বিষয়ে এসিপি এবং বাকিদেরকে জানায়। এক অফিসার এসে বলে, এই লাশের মধ্যে কেউ ড্রাইভার কিনা জানি না, আদেও ড্রাইভার এখানে আছে কিনা তাও বলতে পারবো না, কিন্তু আব্দুলের মারা যাওয়ার পরে ও যেই বাসে কাজ করতো সেই বাসেই এমন দুর্ঘটনা, তাহলে বৃন্দার ধারণায় সত্যি মনে হচ্ছে। সার্থী মন খারাপ করে বলে, এখানে 50টা লাশ আছে, মহিলা, বাচ্চা, সবাই আহাজারি আর চিৎকার করে কান্না করছে। এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য একটা কালো দাগ। বৃন্দা বলে, আমাদের কাছে ভিকটিম এবং গণহত্যার লিস্ট আছে, আমাদের শুধু দরকার ঠাকুরকে ওর স্কেচ বানাও। এদিকে রেড্ডিকে বলে ডিআইজির অ্যাপয়েন্টমেন্ট নিতে, যা করতে হবে খুব দ্রুতই করতে হবে। সবাই চলে গেলে এসিবি বৃন্দাকে বলে, সাসপেনশনে থেকেও তুমি কাজ করবে। বৃন্দা রাজি হয়ে যায়। বৃন্দার কথা মতো ঠাকুরের স্কেচ বানিয়ে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। চেকপোস্ট বসিয়ে সবার কাছে জিজ্ঞেস করা হয় কেউ ঠাকুরকে দেখেছে কিনা, কিন্তু কোনো লাভ হয় না। বৃন্দা জুয়েনালে এসে ঠাকুরের রিপোর্ট নিয়ে জানতে পারে ঠাকুর 1995 আর 2005 পর্যন্ত এখানেই ছিল। সার্থীও সেই সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করে যেখানে যেখানে ভিকটিমকে গুম করে দিয়ে ঠাকুর তার জায়গায় কাজ করত, কিন্তু কোথাও তেমন কোনো তথ্য পাওয়া যায় না, কারণ কোম্পানিগুলো তাড়াহুড়ায় কাজে নেওয়ার কারণে ঠাকুরের সম্পর্কে কিছু না জেনে চাকরি দিয়েছিল। এদিকে কামালের ইনস্টিটিউটে সিঁড়ি দিয়ে সাতিয়ায় নেমে এসে তার কর্মীদেরকে বলে, 24 বছর আগে আমার মাকে আমার চোখের সামনে নির্মম ভাবে খুন করা হয়। আমার বোনের মাত্র 4 বছর বয়স ছিল, তাকে দেবতার নামে আগুনে পুড়িয়ে দিয়ে বলি দেওয়া হয়। সেখানে উপস্থিত একজনও বাধা দিতে আসেনি। সেদিন আমার মধ্যে যে আগুন জ্বলেছিল তাতে মনে হয়েছিল দেবতাকে শেষ করে দিব, তাই মন্দির পুড়িয়েছি। তাতেও আমার রাগ কমেনি, তাই দেবতাকে বলি দেওয়ার নামে যেসব মানুষ নিরীহ মানুষকে হত্যা করে তাদেরকে পুড়িয়েছি। কিন্তু এই সব কিছুই না, যেখানে যাই সব জায়গায় একই দৃশ্য দেখতে হয়। তারা জানে এটা ঠিক না, তবুও কেউ তাদেরকে বাধা দেয় না, কারণ এরা দেব দেবীকে ভয় পায়। আপনারাও আমার মতো মানুষের এমন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের শিকার হয়ে নিজের আপনজনদেরকে হারিয়েছেন। একসময় আমি একা ছিলাম, কিন্তু এখন সবাই চিৎকার করে বলে, আমরা আপনার সাথে আছি। এই দেশে ক্ষুধা নিবারণের জন্য খাবার পায় না, থাকার জন্য ছাদ পায় না, সেখানে দেবতা তার ইচ্ছা অনুযায়ী সব পেয়ে বসে আছে। এটা একটা ব্যর্থ সমাজ। এটা দেবতা বা দেবতাকে বিশ্বাস করা মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। জন্ম হওয়ার সাথে সাথেই মানুষের মনে দেবতার ভয় ঢুকিয়ে দেওয়া হয়। আমাদেরকে এই প্রথা ভাঙতে হবে। ধর্মের নামে যারা মানুষকে লুটপাট করে শেষ করে, যারা দেবতায় বিশ্বাস করে না, তাদের মানুষ হিসেবে গণ্য করা হয় না। এমন মানুষদের জনসম্মুখে এনে পুড়িয়ে দেওয়া উচিত। দেবতা আছে কিনা তখন প্রমাণ হবে। পুরো দুনিয়া দেবতার প্রচার করে বেড়ায় যার কখনো অস্তিত্বই নেই। এসব মানুষের সামনাসামনি হওয়ার জন্য শুধু আমরাই আছি। আমরা এখনো পর্যন্ত 100-র উপরে বিভিন্ন ধর্মের মানুষকে তাদের দেবতার কাছে পাঠিয়েছি। তাদের কোনো দেবতা কি সাহায্য করতে এসেছে? সবাই বলে না। ঠিক তখনই সেখানে ঠাকুর আসে। সাতিয়া বলে, আপনাদের হয়তো মনে হতে পারে যাদেরকে মেরেছি তারা নির্দোষ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা স্রষ্টাকে বিশ্বাস করে তাদের মধ্যেই খারাপ কাজের প্রবণতা বেশি থাকে। এদিকে ডিউটির সময় সার্থী বৃন্দাকে বলে, ঠাকুরের সাথে এই লোকগুলো যা করেছে সেটা বিবেচনা করলে ঠাকুর এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কারণটা আলাদা। এটা ঠিক আরেকজনের উপরে আমাদের বিশ্বাস চাপিয়ে দেওয়া উচিত না। বৃন্দা বলে, আমি অন্য কিছু চিন্তা করছি। জনার্দনের কথা মতো ঠাকুর ভীতু এবং অশিক্ষিত। ওর মতো মানুষের পক্ষে সম্ভব না এতগুলো খুন করা, তাও কোনো প্রমাণ না রেখে একদম পারফেক্ট ভাবে। ওর পেছনে অন্য কেউ নেই তো? সাথী সব চিন্তা করতে মানা করলে বৃন্দা বলে, জানি না, কিন্তু কেন যেন বারবার আমার এমন খেয়াল আসছে ঠাকুর নিজেই প্রত্যেক ভিকটিমের জায়গায় গিয়ে গণহত্যা করেছে, কিন্তু কামালকে কেন মারলো? সেটা বাসা থেকে কোথাও যায়ও না। আমরা কিছু না কিছু তো অবশ্যই মিস করছি। সাথী বিষয়টাকে পাত্তা না দিলে বৃন্দা মনে করে হয়তো সে একটু বেশিই ভাবছে। এত ভালো কাজ করার জন্য সাতিয়া চিকেন বিরিয়ানি এনে ঠাকুরের প্লেটে ঢেলে দেয়, কিন্তু ঠাকুর কান্না করে বলে, আমার ভুল হয়ে গেছে, এই এটিএম এর কাগজটা নেওয়া উচিত হয়নি, যার জন্য পুলিশ তোমার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। সাতিয়া বলে, জীবনে চলার পথে এমন কত মানুষ আসবে, এসব নিয়ে চিন্তা করলে হবে না। ঠাকুর বলে, আমার অনেক ভয় করছে, মনে হয় কেউ আমার পিছু করছে। সাতিয়া বলে, তোর পেছনে আর কে পড়বে? সবাইকে তো উপরে তাদের সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিয়েছিস। ঠাকুর হেসে সাতিয়ার হাত জড়িয়ে ধরে। সাতিয়া জিজ্ঞেস করে, যদি ওদের দেবতা তোকে মারতে আসে তখন কি করবি? ঠাকুর কিছুক্ষণ চুপ থেকে বলে, তাকেও মেরে ফেলবো। আনন্দ ঠাকুরের বোকামের সুযোগ নিয়ে তাকে এভাবেই বোকা বানাচ্ছে। ঠিক তখনই একজন এসে সাতিয়াকে জানায় বৃন্দা এসেছে। ঠাকুর ভয়ে ভয়ে বলে, ও কেন এসেছে? তোকে ধরে নিয়ে যাবে? সাতিয়া বলে, আমাদেরকে কেউ ধরতে পারবে না। সাতিয়া তার পিয়েকে বলে ঠাকুরকে সরিয়ে দেয়। সাতিয়া বৃন্দা এবং সাথীর কাছে আসলে বৃন্দা বলে, আপনার সাহায্য চাই, একটা তথ্য জানতে এসেছি। এমন কেউ হতে পারে যে কিলার
কিলার আপনার বাবার পরিবর্তে অন্য কাউকে মারতে এসেছিল। সাতিয়া বলে কি বলছেন এসব। বৃন্দা বলে প্লিজ আনন্দ, এতদিন আমাদের মনে হয়েছে আপনার বাবার কিলার এক এক করে মানুষ মারছে, কিন্তু এটা তার থেকেও বড় কিছু। আপনাকে কোথাও যেতে চেয়েছিলেন, কোনো ধর্মীয় উপাসনালয়? সাতিয়া চমকে যায় যে পুলিশ এসব কিভাবে বুঝলো। সাতিয়া নিজেকে সামলে বলে বাবা আগে অনেক জায়গায় যেত, কিন্তু শেষ কিছুদিন সে কোথাও বের হয়নি। বৃন্দা বলে আরেকটু মনে করার চেষ্টা করেন, আপনার মাধ্যমে হয়তো আমরা আসামিকে ধরতে। সাতিয়া কৌশলে সেখান থেকে উঠে বলে আমাকে একটু সময় দিন, বলেই ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর এসে হাতে একটা খাতা এনে বলে 2 সপ্তাহ আগে বাবাকে নিয়ে জগন্নাথ যাওয়ার প্ল্যান করেছিলাম। বৃন্দা জিজ্ঞেস করে সেটা কবে? সাতিয়া বলে এই তো পরশুদিন। বৃন্দা ধন্যবাদ দিয়ে বলে আপনার বাবা ভালো মানুষ ছিল, আমরা তার খুনিকেই ধরবো। সার্থী বলে আপনার প্রোটেকশনের জন্য 2 জন কনস্টেবল রেখে যাচ্ছি। সাতিয়া মানা করে বলে বাবার মৃত্যুতে এখানে সবাই অনেক ডিস্টার্ব, পুলিশ দেখে আরো ঘাবড়ে যেতে পারে। সার্থী আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়িতে ওঠার সময় বৃন্দার হাত থেকে ফাইল পড়ে গেলে এক লোক বৃন্দাকে ফাইলটা উঠিয়ে দেয়। এদিকে শ্রীনাথ সাতিয়াকে বলে বৃন্দার তদন্ত ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। সাতিয়া বলে না। শ্রীনাথ জিজ্ঞেস করে কেন? সাতিয়া বলে জানি না, ভাইয়ের মন, না জেনেও বোনের ক্ষতি করতে চায় না। ডিস্কোতে চুটকি বসে আছে আর তার ফ্রেন্ড ঋষি নাচছে। তাদের এক বন্ধু ঋষিকে বলে শুনেছি ওর বোনের জন্য তুই ছাড়া পেয়েছিস। ঋষি রেগে সেখান থেকে বের হয়ে যায়। চুটকিও তার পেছন পেছন গিয়ে গাড়িতে ওঠে। ঋষিকে কারণ জিজ্ঞেস করলে ঋষি কিছু না বলেই হুট করেই চুটকির কাছাকাছি আসার চেষ্টা করলে চুটকি সরিয়ে দেয়। ঋষি রেগে গাড়ি থেকে বেরিয়ে চুটকিকে সবার সামনে নামিয়ে গরম ইঞ্জিনের উপর মুখ ধরে বলে সারাদিন আমার সাথে ঘুরে বেড়াস, ভিডিও কল পার্টি সব আমার জন্য, আর এখন এসে এইসব নাটক? আমার এক ইশারায় তোর মতো 100 জন মেয়ে চলে আসবে, বলেই আবার পার্টিতে চলে যায়। চুটকির বাকি বন্ধুরা চুটকিকে এসে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পরেই বৃন্দা এসে ঋষিকে পার্টি থেকে টানতে টানতে এনে একইভাবে ঋষিকেও ইঞ্জিনের উপর ধরে বলে ও তোর সাথে ঘুরছে, তার মানে তোকে পছন্দ করে, তোর এসব ব্যবহার ও কখনো মানবে না, আর কখনো আমার বোনের আশেপাশে দেখলে তোর খবর আছে। বড় বোনের এমন আচরণ দেখে চুটকির মন নরম হয়। বাসার সামনে এসে বৃন্দা বলে মাকে কিছু বলার দরকার নেই, বলিস যে পড়ে গিয়েছিলি। চুটকির সামনে এক আইসক্রিমওয়ালাকে দেখে বলে আইসক্রিম খাবি? এরপর 2 বোন বারান্দায় বসে আইসক্রিম খায়। আইসক্রিম খেতে খেতে চুটকি একা একাই কিছুটা চিন্তা করে হেসে দেয়। বৃন্দার কারণ জিজ্ঞেস করলে চুটকি বলে ছোটবেলায় বাবা মা ঝগড়া করলেও বাবা এমন আইসক্রিম নিয়ে আসতো, মাকে কিছু বললে বাবা রাগ করতো, তুই একদম বাবার মতো, তোকে দেখে আমার অনেক হিংসা হয়, আমি তোর মতো সাহসী হতে চাই। বোনের মুখ থেকে এত প্রশংসা শুনে বৃন্দাও খুশি হয়ে যায়। ফাইনালি 2 বোনের ভুল বোঝাবুঝির অবসান হয়। এদিকে সাথী ডিউটি শেষ করে বাসায় ফিরে রুমে এসে ব্যাগ রেখে ড্রয়ার খুললে ড্রয়ারে প্রেগন্যান্সি কিট এবং টেস্ট রিপোর্ট দেখে। লেখার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কবে জানতে পেরেছো? লেখা বলে তুমি যেদিন ঝগড়া করেছিলে সেদিন। সাথী অনুতপ্ত হয়ে কান্না করতে থাকে। লেখা তাকে সান্ত্বনা দেয়। পরের দিন এসআইটিতে এসিপি হতাশ হয়ে টিমকে বলে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, খুনি হাত থেকে ফসকে যাচ্ছে, এই কেস ডিজিপির কাছে ট্রান্সফার করব। বৃন্দা বলে মানছি আসামি কোনো ভুল করছে না, কিন্তু আমরা যদি ওকে দিয়ে কোনো ভুল করাই? এসিপি জিজ্ঞেস করে কিভাবে? বৃন্দা সবাইকে তার প্ল্যান বলে। প্ল্যান শোনার পরে এসিপি বলে তুমি যদি করতে চাও আমরা তোমার সাথেই আছি, একটা টিম তোমাকে 24 ঘন্টা মনিটরিং করবে। এরপর বৃন্দা তার মা এবং বোনকে কোথাও একটা পাঠিয়ে দেয়। এসিপি এক ব্রিফিং এ বলে জানেন আমরা 7 মাস ধরে এক সিরিয়াল কিলারের ইনভেস্টিগেশন করছি, কিন্তু আমরা তাকে যা ভেবেছিলাম সে তার থেকেও ভয়ানক। সে আসলে গণহত্যাকারী। সে ওইসব লোকদেরকে হত্যা করছে যারা দেবতায় বিশ্বাস করে। গত 9 বছরে সে 16টা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষকে মেরেছে। এটা আতঙ্কের ব্যাপার হলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এক সাংবাদিক প্রশ্ন করে আপনারা আগে বললেন সিরিয়াল কিলার, এখন বলছেন গণহত্যাকারী, আপনারা তার সম্পর্কে কখন জানতে পেরেছেন? তাকে কি আদেও ধরতে পারবেন? জবাবে বৃন্দা বলে ওর নাম ঠাকুর। এরপর ঠাকুরকে উস্কানোর জন্য বলে ও ছোটবেলাতেই ওর মা তারপর ওর নানা আর নানিকেও মেরেছে। ও ভাবছে অপরাধ করে পালিয়ে যাচ্ছে, কিন্তু ও ভুলে যাচ্ছে যে ওর কর্ম ওর পিছু করছে। ঠাকুরকে উদ্দেশ্য করে বলে তুমি কি ভেবেছো আমি তোমার সম্পর্কে জানি না? আমি তোমার আগের জন্মের 12 জনকে হত্যা করার কথাও জানি। তুমি হয়তো ভাবছো আমি কিভাবে জানি? আমার জন্মই হয়েছে তোমাকে মারার জন্য। আমি সেই 12 জনের একজন। আমি তোমার মৃত্যু। এই জন্মে তুমি আমার থেকে পার পাবে না। এই খবর যেন একটা ব্রেকিং নিউজ হয়ে যায়। অনেক রাজনীতিবিদ জনগণ এর বিরূপ প্রতিক্রিয়া দেখায়, কারণ পুলিশ কিভাবে এমন কুসংস্কারকে সাপোর্ট করে। বৃন্দা ঠাকুরের জন্য অপেক্ষা করতে থাকে আর জনগণ পুলিশকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। এদিকে বৃন্দার বাড়ির বাইরে দাঁড়িয়ে তার টিম নজর রাখে। ঠাকুর হুইল চেয়ার নিয়ে বাইরে খেলছিল। শ্রীনাথ এসে বলে তুমি এখানে কি করছো? তোমাকে কেউ দেখলে সমস্যা হবে। ঠাকুর ভেতরে যেতে চায় না, তাই শ্রীনাথ বলে তুমি না গেলে ওরা সাত্যাকে ধরে নিয়ে যাবে। সাত্যার কথা শুনে ঠাকুর রাজি হয়ে যায়। শ্রীনাথ ঠাকুরকে ভেতরে নিয়ে এসে টিভি ছেড়ে দিয়ে বলে তুমি টিভি দেখো, আমি কাজে যাচ্ছি। ঠাকুর হুইল চেয়ার নিয়ে গোল গোল ঘুরে খেলা করছিল। টিভিতে তখন বৃন্দা সেই ব্রিফিং এ ঠাকুরের নাম আর পুনর্জন্মের সেই 12 জনের কথা শুনে ঠাকুর হঠাৎই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বাইরে দাঁড়িয়ে শ্রীনাথ এবং বাকিরা কথা বলছিল। জোরে একটা শব্দ শুনে ভেতরে এসে দেখে ঠাকুর টিভি ভেঙে বৃন্দাকে টিভি ভেতরে মারার চেষ্টা করছে। সবাই ঠাকুরকে টেনে নিচে শুয়ে শান্ত করায়। শ্রীনাথ সাত্যাকে কল করে জানায়। কিছুক্ষণ পরে সাত্য এসে দেখে ঠাকুর নিচে বসে কান্না করছে। সাত্য সবাইকে
সবাইকে বাইরে বের করে দিয়ে ঠাকুরের সাথে একা একাই কথা বলে। ঠাকুর বলে, সবার মতো তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। ওই মহিলা পুলিশ পুনর্জন্মের 12 জনের একজন, ও আমাকে মারতে এসেছে। সাত্তিয়া সান্ত্বনা দিয়ে বলে, ও মিথ্যা বলছে, কেউ তোমাকে মারতে আসেনি, ওটা ওর বানানো গল্প। ঠাকুরকে জড়িয়ে ধরলে ঠাকুর বলে, চল ওকে মেরে ফেলি। সাত্তিয়া বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে গাড়িতে বসে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে সোলেমন তার জুনিয়রকে বলে, তোর কি মনে হয় ওই মহিলা প্ল্যান করেছে আর সিরিয়াল কিলার এখানে আসবে? ও কি আমাদের মতো বলদ নাকি? ও অনেক চালাক। জুনিয়র জিজ্ঞেস করে, আপনি কখনো কাউকে ধরেছেন? সোলেমন বলে, না ধরলে এই পর্যন্ত আসলাম কিভাবে? জুনিয়র বলে, কিলার আসলে কিন্তু আপনাকেই ধরতে হবে। সোলেমন বলে, আগে এসে নেই বলেই ঘুম দেয়। আশ্রম থেকে বের হওয়ার সময় ঠাকুর সাত্তিয়াকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সাত্তিয়া বলে, সিনাত তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি কিছুদিন পরেই আসবো। ঠাকুর জিজ্ঞেস করে, তুমি কি আমার উপরে রেগে আছো? সাত্তিয়া বলে, না, কিছুদিন তোমার এখান থেকে দূরে থাকাটাই ভালো। ঠাকুর আশ্রমের দিকে ফিরে যেতে গেলে সাত্তিয়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ঠাকুর বলে, রাজিকে আনতে। সাত্তিয়া বলে, ও আমার সাথেই থাকবে। বন্ধুর জন্য ঠাকুর সব কুরবান করতে রাজি, তাই চুপচাপ গাড়িতে বসে। সিনাত মাঝপথে এসে গাড়ি থামিয়ে রুটি কিনতে যায়। গাড়িতে বসে ঠাকুর তার নানির বলা সেই কথাগুলো মনে করে। আগের জন্মের 12 আত্মার কেউ আসবে আর তোকে মেরে ফেলবে, আর এখন বৃন্দাও সেই একই কথা বলেছে। ঠাকুর প্রচুর রেগে গাড়ি নিয়ে চলে যায়। শ্রীনাথ বাইরে আসলে ঠাকুরকে আর ধরতে পারে না। সাথে সাথে সাত্তিয়াকে কল করে জানায়। সাত্তিয়া বলে, বৃন্দার বাসায় গেছে হয়তো। বৃন্দার টেবিলে বন্দুক নিয়ে পাশে সোফায় শুয়ে আছে। বাইরে সোলেমন মশার কামড়ে অতিষ্ঠ হয়ে বলে, অনেক হয়েছে, আর পারছি না বলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঠিক তখনই ঠাকুর এসে হাজির। এক অফিসার ওয়াকিটকিতে বলে, একটা লরি এসেছে। সার্থী একটু অবাক হয়। ঠাকুর গাড়ি থেকে নামলেই সেই অফিসার লুকিয়ে ঠাকুরকে দেখে কনফার্ম করে এটা ঠাকুর। বৃন্দা ও বন্দুক নিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। সোলেমন গাড়িতে যাচ্ছে না, তাই উপায় না পেয়ে সার্থী গাড়ি থেকে নেমে স্বাভাবিকভাবেই সোলেমনের দিকে এগোয়। ঠিক তখনই সার্থীর ওয়াকিটকি নিচে রাস্তায় পড়ে যায়। সার্থী সোলেমনের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, ঠাকুর। সোলেমন আর চোখে ঠাকুরের দিকে তাকায়। ঠাকুর তখন তাদেরকে ক্রস করছে। ভয়ে সোলেমন গাড়িতে উঠতে গেলে সার্থী তাকে নড়তে দেয় না। বৃন্দাকে মারার জন্য ঠাকুরও চারদিকে খেয়াল করে না। তারপর বৃন্দার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে ব্যাগ থেকে বড় চাকু বের করে। সার্থী সোলেমনকে বলে, আপনার বন্দুক দেন। ঠিক তখনই ওয়াকিটকিতে কথা ভেসে আসে, ব্যাকআপ ডাকবো নাকি? পুলিশের কথা শুনে ঠাকুরের হুঁশ ফেরে। সে আর চোখে দেখে নিচে ওয়াকিটকি, আর অপর দিকে তাকিয়ে সাথীদেরকে দেখে ঠাকুর বুঝে যায় এটা একটা ফাঁদ। তাই সে চাকুটা ব্যাগে ঢুকিয়ে সুযোগ বুঝে দৌড়ানো শুরু করে। সোলেমনের জুনিয়র গুলি করলে সেটা ঠাকুরের হাতে গিয়ে লাগে। এদিকে সামনে থেকে রেডিও গাড়ি থেকে নামতে গেলে ঠাকুর তাকে ধাক্কা মেরে চলে যায়। ঠাকুরের ব্যাগ সেখানেই পড়ে যায়। বৃন্দাও বের হয়ে এসে পেছনে দৌড়ায়। দেখা যায় সেই পুতুলটা রাস্তায় পড়ে আছে। এক অফিসার বাইকে করে ঠাকুরের পিছু নেয়। এদিকে সাত্তিয়াও গাড়িতে করে ঠাকুরকে খুঁজতে বের হয়। পিছু করতে করতে হঠাৎ গাড়ি ধাক্কা খেয়ে অফিসার আর যেতে পারে না। ঠাকুর পরিত্যক্ত বাসায় এসে ঢোকে। সেখানে বসে জিরিয়ে ব্যথায় কাটাতে থাকে, কিন্তু বৃন্দা এবং তার টিম সেখানেও চলে আসে। ঠাকুর দৌড়ে ছাদে পৌঁছালে বৃন্দা আলাদা হয়ে দুদিক থেকে ঘিরতে বলে। ছাদে পৌঁছালে ঠাকুরকে দুদিক থেকে ঘিরে ফেলা হয়। বৃন্দা বলে, তোমার সময় শেষ। ঠাকুর মন খারাপ করে পাশে গিয়ে বসে নিচ থেকে একটা কাচের বোতল তুলেই সার্থীর মাথায় মারে। অপরদিকে রেড্ডির মাথায় মারে। তাদের বোকা বানিয়ে নিচে পালিয়ে যায়, কিন্তু সেদিক থেকেও পুলিশ আসে। তাই দৌড়ে এক দেওয়ালের আড়ালে লুকায়। সেখানে এক পুলিশ দৌড়ে দিয়ে ঠাকুরের গলা চেপে ধরে। ঠাকুর সেখান থেকে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নেয়। এক পর্যায়ে বৃন্দার সাথে ঠাকুরের হাতাহাতি হয়ে এক ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সার্থী এবং বাকি সবাই দরজা ভেঙে ঢুকলে ঠাকুর পেছন থেকে দৌড়ে পালায়। সবাই ঠাকুরকে খুঁজছে। বৃন্দা খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। এক কন্টেনার দেখতে পেয়ে বৃন্দা ছেলের পেছনে গিয়ে দাঁড়ায়। বিদ্যুৎ চমকানোতে দেখা যায় কন্টেনারের মধ্যেই ঠাকুর বসে আছে। ঠাকুর বৃন্দাকে দেখে পেছন থেকে এসে ধাক্কা মারে। সাথে সাথে বৃন্দা মাটিতে পড়ে যায়। ঠাকুর ট্রাক থেকে নেমে বৃন্দাকে ধরে বলে, তুমি আমাদের পিছু কেন করছো? বলেই বৃন্দাকে ধাক্কা মেরে চলে যায়। বৃন্দা একটা ঢিল ছুঁড়ে মারে। বৃন্দার সাথে ঠাকুরের হাতাহাতি হলে এক পর্যায়ে বৃন্দাকে দুর্বল করে হাতে একটা রড নিয়ে বলে, তুমি আমাদের পিছু কেন করছো? বৃন্দা অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে। ঠাকুর বৃন্দাকে মারতেই যাবে, ঠিক তখনই সার্থী সামনে এসে ঠাকুরের বুকে গুলি করে দেয়। সাথে সাথে ঠাকুর মাটিতে লুটিয়ে পড়ে। বৃন্দা তাকিয়ে দেখে ঠাকুরের লাশ চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে আছে। সাত্তিয়া মুখ বেঁধে বৃন্দার বাসার সামনে এসে দেখে ঠাকুরের ব্যাগ নিচে পড়ে আছে। ব্যাগ থেকে সাত্তিয়ার চিনির পুতুলটা বের করে নিয়ে নেয়। এদিকে সবাই বৃন্দার কাছে আসে। বৃন্দা জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে। সার্থী বৃন্দাকে ডেকে হুঁশ ফেরানোর চেষ্টা করে, কিন্তু বৃন্দা কোনো জবাব দেয় না। গল্প চলে আসে 2001 সালে একটা গভর্নমেন্ট বয়েজ স্কুলে, যেখানে জুবেনাইলের ছেলেরা পরীক্ষা দিচ্ছে। ঠাকুর ফার্স্ট বেঞ্চে বসা, আর ঠিক 2 বেঞ্চ পরেই সাত্তিয়া বসা। ঠাকুর কিছু না লিখেই এদিক সেদিক তাকাতে থাকে, আর সাত্তিয়া খুব মনোযোগ সহকারে লিখতে থাকে। কিছুক্ষণ পরে খাতা জমা দিতে গেলেই টিচার জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কি লিখলে? সাত্তিয়া বলে, পড়ালেখা করতে কি এসেছে, আমি তো শুধু জুবেনাইল থেকে বের হতে চেয়েছিলাম, বলেই বের হয়ে যায়। সাথে সাথে ঠাকুরও বের হয়ে যায়। সাত্তিয়া গিয়ে প্রিজন ভ্যানে উঠলে ঠাকুরও সেখানে গিয়ে বসে। এরপর আবার তারা জুবেনাইলে ফিরে আসলে বেশ কয়েকদিন পরে খেলতে খেলতে ঠাকুরের পায়ে কাঁচ ফুটে যায়। সাত্তিয়া সেটাই বের করার চেষ্টা করে। ঠিক তখনই একজন এসে বলে, সাত্তিয়া
তুই তো ডিস্টিংশনে টপ করেছিস, তোর ছবি পেপারে উঠবে। সাতিয়া তাকে এক ছাই দিয়ে যেতে বলে। ঠাকুর বলে, সত্যিই কি তোর ছবি পেপারে আসবে? সাতিয়া উত্তর না দিয়ে ঠাকুরের পায়ের কাজ বের করে। গল্প বর্তমানে ফিরে আসে। হাসপাতালে বৃন্দা অচেতন অবস্থায় হ্যালোসিনেশন করে কে যেন তাকে সাচি সাচি বলে ডাকছে। এসবের ঘোর থেকে বের হলেই বৃন্দার জ্ঞান ফেরে। বৃন্দা দেখে পাশে সারথি বসে টিভি দেখছে। বৃন্দার জ্ঞান ফিরেছে দেখে সারথি খুশি হয়ে বলে, এই দেখেন আমাদের খবর সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে। এদিকে ডিআইজি প্রেস ব্রিফিং ডেকে বলে, আমি আমার সেসব অফিসারদেরকে ধন্যবাদ দিতে চাই যারা এই 7 মাস ধরে দিন রাত এক করে এই কেস সলভ করেছে। বৃন্দা কিছুটা সুস্থ হয়ে এসআইটিতে আসলে সবাই তাকে হাততালি দিয়ে সম্বোধনা জানায়। এসিপি বৃন্দাকে সাবাসে দিয়ে বলে, আজকে রাতে আমার বাসায় পার্টি হবে, তোমাকে কিন্তু আসতেই হবে। বাইরে বসে কফি খেতে খেতে সারথি বৃন্দা, রেড্ডি এবং আরো দুজনকে বলে, সেদিন যখন সোলেমনকে বলেছি পাশে ঠাকুর, ভয়ে সে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সবাই এসব নিয়ে হাসাহাসি করছে, ঠিক তখনই একজনের কল আসে। কল কেটে বলে, মর্গ থেকে কল এসেছিল, ঠাকুরের জিনিসপত্র আনতে যেতে হবে। সারথি বলে, আমি যাচ্ছি। বৃন্দা বলে, আমিও তোমার সাথে যাব। মর্গে এসে কাউন্টার থেকে সবকিছু বুঝে নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ঠাকুরের লাশ নিয়ে যায়। বৃন্দা ঠাকুরের লাশের কাছে দেখতে গেলে কিছু একটা মনে পড়তেই দৌড়ে কাউন্টারে এসে ঠাকুরের ফোন বের করে কল লিস্ট চেক করে। সারথি মানা করলেও বৃন্দা তার কোনো কথাই শোনে না। নিজের ব্যাগ থেকে একটা ফাইল বের করে চেক করে সারথিকে বলে, এই দেখো, আব্দুলের মৃত্যু হয়েছে 13ই নভেম্বর। সেদিনও ঠাকুরের ফোনে এই নম্বর থেকে একটা কল আসে। আবার আনন্দের বাবা কামালের মৃত্যু 27 নভেম্বর, সেদিনও এই নম্বর থেকে কল এসেছে। এমন কেন? কে করছে এসব? ঠাকুর আমাকে মারার সময়ও বারবার বলছিল, কেন আমাদের পিছনে পড়ে আছো? ওর সাথে কেউ না কেউ তো অবশ্যই জড়িত। সারথি একটা ছবির পেছন পাশ দেখালে দেখে সেখানে লেখা সাতিয়া। বৃন্দা চিন্তায় পড়ে যায়, এই সাতিয়াটা আবার কে? সারথি নিজের ফোন বের করে সেই নাম্বারে কল করে, কিন্তু ফোন বন্ধ পায়। সারথি জনার্দনকে কল করে জিজ্ঞেস করে, গ্রামে ঠাকুরের নানা ছাড়া আর কেউ কি তার সাথে ভালো ব্যবহার করত? জনার্দন বলে, না। কল কেটে সারথি বলে, নানিকে মারার পর ঠাকুর জুবেনাইলে ছিল। সারথি এবং বৃন্দা সেই রাতেই জুবেনাইল সেন্টারে যায়। সেখানে এক অফিসার তাদেরকে সাতিয়ার ফাইল বের করে দেয়। সারথি একটা ফাইল পড়ে দেখে গ্রামবাসীরা তার মা এবং বোনকে জ্বালিয়ে দিয়েছিল, এই জন্যই সে সেখানে 32 জনকে পুড়িয়ে মেরে ফেলে। বৃন্দা সাতিয়ার একাডেমিক রেজাল্ট পড়ে দেখে সবকিছুতেই সাতিয়া টপ। আর ব্যবহারে লেখা কয়েদি এবং ওয়ার্ডেনদের সাথে তার প্রায় ঝগড়া হতো, কারণ সে নাস্তিকতায় বিশ্বাসী। তার মতে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা মানে অন্ধবিশ্বাস। একবার কাউন্সিলিং এর সময় সাতিয়া বলে, সৃষ্টিকর্তা নেই, মানুষ এটা বিশ্বাস করে নিলেই দুনিয়ার পরিবর্তন আসবে। সারথি বলে, কোনো ক্লু না থাকার জন্য আমরা ভেবেছিলাম এই সব কিছু ঠাকুর করেছে, কিন্তু আসলে এসবের পেছনে সাতিয়া ছিল। অফিসার বলে, সাতিয়াকে কেউ একজন অ্যাডপ্ট করেছিল, এই যে তার ঠিকানা। সারথি হাতে নিয়ে ঠিকানা পড়লে সেটা শুনে বৃন্দা কে নিয়ে দেখে নিচে রাঘবীর কৃষ্ণের সাইন, মানে বৃন্দার পালক বাবা রাঘুই সাতিয়াকে এখান থেকে নিয়ে যায়। সারথি এবং বৃন্দার বাসায় আসে। মাথা দিকে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে এসেছো? বৃন্দা রাগি চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে কেন তাকিয়ে আছিস? বৃন্দা জিজ্ঞেস করে, সাতিয়াকে। মা জিজ্ঞেস করে, কোন সাতিয়া? আমিও সব জানি না। বৃন্দা আবারও জিজ্ঞেস করে, সাতিয়া যাকে বাবা জুভেনাইল থেকে ছাড়িয়ে এনেছিল, বাবা আর সাতিয়ার মধ্যে কি সম্পর্ক? মা এবার যেন থমকে যায়। উল্টা বৃন্দাকে জিজ্ঞেস করে, এসব কেন জিজ্ঞেস করছিস? বৃন্দা বলে, ও তার মানে তুমি জানতে, আমাকে কেন আগে বলনি? বৃন্দা একের পর এক প্রশ্ন করতেই থাকে, কি সম্পর্ক ওর সাথে, কেন জানানো হয়নি আমাকে? মা কোনো উত্তর না দিয়ে চলে যেতে গেলে বৃন্দা হাত টেনে বলে, আমি তোমার নিজের মেয়ে হলে হয়তো আমাকে বলতে। মা তবুও কিছু না বললেই বৃন্দা বলে, বাবার উপর আমার যে বিশ্বাস ছিল, যে বাবা কোনোদিনও ভুল করতে পারে না, সেটা এখন ভেঙে যাচ্ছে। মা রেগে একটা সুটকেস থেকে ডায়েরি এবং কিছু পত্রিকা নিয়ে এসে বৃন্দাকে বলে, জিজ্ঞেস করছিলে না সাতিয়ার সাথে কি সম্পর্ক? ও তোর বড় ভাই। এই কথা শুনে বৃন্দা হতবাক হয়ে যায়। গল্প চলে আসে অতীতে। সাতিয়ার কথা জানার পরে বাবা বৃন্দাকে সাতিয়ার বিষয়ে জানাতে চায়, কিন্তু মা জানাতে চায় না। সাতিয়ার সম্পর্কে জানার পর এমন মানুষকে বৃন্দার কাছে কিছুতেই ঘেঁষতে দেওয়া যায় না। বাবা বলে সে শুধরে গেছে, কিন্তু মা কিছুতেই রাজি হয় না। তাই রাঘবের স্ত্রীকে বলে, ঠিক আছে, যতদিন তুমি ঠিক না মনে করছো ততদিন আমরা বৃন্দাকে জানাবো না যে তার একটা ভাই আছে। রাঘব জুভেনাইলে সাতিয়ার সাথে কথা বলতে আসে। সাতিয়া ভিজিটর রুমের দিকে আসলেই আঠার মতো লেগে থাকা ঠাকুরও তার সাথেই আসে, কিন্তু গার্ড তাকে বাধা দেয়। রাঘব সাতিয়াকে বলে, তোমার সম্পর্কে অনেক শুনেছি, পড়ালেখায় অনেক ভালো, তুমি যদি চাও আমি তোমার পড়ালেখার দায়িত্ব নিতে চাই। সাতিয়া বলে, আপনি এই কথা বলার জন্য এসেছেন? আমার পড়ালেখার কোনো শখ নেই, বলেই উঠে চলে যায়। রাঘব বলে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। সাতিয়া জিজ্ঞেস করে, কে আপনি? আমাকে কেন পড়াতে চাচ্ছেন? এখানে কোনো কাজ পাইনি তাই পড়েছি, আপনি বাইরের কোনো অসহায়কে পড়ালেখা করান। রাঘব বলে, বাইরের ওরা তো বাইরের উন্নতি করবে, ভেতরে কেউ পড়ালেখা করলে এখানে উন্নতি হবে। সাতিয়ার কাছে এসে বলে, যদি তোমার গ্রামের একজনও শিক্ষিত হতো তাহলে সেদিন কেউ না কেউ তোমাকে বাধা দিত, গ্রামবাসীকে বলতো ওরা যা করছে তা ভুল। শিক্ষায় মানুষকে ঠিক আর ভুলের পার্থক্য করতে শেখায়। সাতিয়া বলে, ও তাহলে সব জেনে
জেনে এসেছেন, তাহলে আমার কথা শোনেন। এই দেশের পরিবর্তন সম্ভব না, কারণ এখানে সবার মনে সৃষ্টিকর্তা আছে। অনেক মানুষই তো পড়ালেখা করেছে, তারা কি পরিবর্তন করতে পেরেছে? রাঘু বলে, তোমার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু তুমি বাইরে যেতে কেন ভয় পাচ্ছ? ভালো করে চিন্তা করো, আমি আবার আসবো। রাতে শুয়ে শুয়ে ঠাকুর সাত্তিয়াকে বলে, তোমার জন্য কেউ এসেছে, এটা তো খুশির খবর, তুমি যেতে যাচ্ছ না কেন? সাত্তিয়া বলে, আমার কোনো ইচ্ছা নেই। ঠাকুর বলে, ছোটবেলা থেকেই বাড়ি ছাড়া আমি আর কিছুই দেখিনি। আমি সব সময় দুনিয়ার কথা চিন্তা করতাম, কিন্তু আমাকে এখানে এনে বন্দি করে রেখেছে। আমার কেউ নেই যে এখান থেকে বের করবে। তুমি বাইরে গেলে পড়ালেখা করতে পারবে, দুনিয়া দেখতে পারবে। আজকে যেমন তোমার জন্য কেউ এসেছে, তুমিও একদিন আমার জন্য আসবে। তাও সাত্তিয়া মানা করলে ঠাকুর বলে, তোমার জন্য না হোক, আমার জন্য যাও, তুমি এসে আমাকে বাইরে নিয়ে যাবে। সাত্তিয়া এবার ঠাকুরের কথা রাজি হয়ে যায়। পরের দিনে রাঘু সাত্তিয়াকে নিতে আসে। রাঘু সাইন করছে আর পাশে কাঁধে ব্যাগ নিয়ে সাত্তিয়া দাঁড়ানো। দূর থেকে ঠাকুর ডাক দিলে সাত্তিয়া তার কাছে আসে। ঠাকুর দেখায় সে তার বুকে সাত্তিয়ার নাম লিখেছে। ভাইয়ের মতো বন্ধুর এমন কাণ্ড দেখে সাত্তিয়ার অনেক ভালো লাগে। এমন বন্ধুকে দেওয়ার মতো কিছু না পেয়ে ব্যাগ থেকে চিনির পুতুল বের করে ঠাকুরকে দিয়ে বলে, চিনির স্মৃতি হিসাবে এটাই আছে, বলেই কান্না করে একে অপরকে জড়িয়ে ধরে। আর এই জন্যই ঠাকুরের কাছে সব সময় চিন্নির সেই পুতুলটা থাকতো। এরপর রাঘু সাত্তিয়াকে হায়দ্রাবাদ নিয়ে আসে। সালটা 2001 আগস্ট মাস। রাঘু সাত্তিয়াকে এক কলেজে তার ব্যাচেলারের জন্য সাইকোলজিতে ভর্তি করিয়ে দেয়। এরপর সাত্তিয়াকে তার হোস্টেলে নিয়ে যায়। রুমে ঢুকে জানালা খুলে রাঘু বলে, এটা তোমার নতুন জীবন, সবকিছু ভুলে নতুন ভাবে শুরু করো, বলেই রাঘু চলে যায়। সাত্তিয়া জানালা দিয়ে তাকিয়ে দেখে সামনে একটা চার্চ, সাথে সাথে জানালা বন্ধ করে দেয়। নতুন জীবনের কিছুই সাত্তিয়ার ভালো লাগছিল না। একা একা শহরে হেঁটে বেড়ায়, ধর্মীয় উপাসনালয়ে ঘুরে বেড়ায়। হোস্টেলে আসতে দেখে রাঘু তার জন্য জুতা, টাকা আর কাপড় পাঠিয়েছে। সাত্তিয়া রাঘুকে কল করে বলে, আমার জন্য কেন এসব করছেন? আমি বলেছি না আমার এসব পছন্দ না। এরপর থেকেই রাঘু কল দিলে সাত্তিয়া রিসিভ করে না। বাসু বলে, কল ধরছে না আর তুমি খামোখা চেষ্টা করছো, ও একটা আসামি, ও কখনো শুধরাবে না। সাত্তিয়া ঠাকুরকে কল করে বলে, আমি দেখা করতে আসছি। রাতে হাসপাতালে হোস্টেলের ওয়ার্ডেনের মেয়ের খুব গুরুতর অবস্থা, তাকে ভেতরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হোস্টেলের কিছু ছেলে সাথে সাত্তিয়াও দেখতে আসে। ওয়ার্ডেন বলে, ও মন্দিরে গিয়েছিল, তখনই অসুস্থ হলে পণ্ডিত বলে ওর জন্য মন্দির অপবিত্র হয়ে গেছে, তাই ওকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। এই ঘটনা শোনার পরে সাত্তিয়ার মাথা আরো গরম হয়ে যায়। ঠিক তখনই এক নার্স এসে একটা বিল ধরিয়ে বলে 10,000 টাকা দিতে, অপারেশন করতে হবে। ওয়ার্ডেন বলে, আমার কাছে তো টাকা নেই। সাথে সাথে ছেলেগুলো তাদের কাছে যা ছিল সব টাকা দিয়ে দেয়, কিন্তু তাতে কেবল 3,000 টাকা হয়। সাত্তিয়ার মনে পড়ে রাঘু তাকে যেসব টাকা পাঠাতো সেগুলো আছে। সাত্তিয়া দৌড়ে সেটা নিয়ে আসে। ওয়ার্ডেন তাকে অনেক ধন্যবাদ দেয়। তারপর ডক্টরকে বলে, আমি টাকা জমা দিয়েছি, আমার মেয়েকে বাঁচান। ডক্টর বলে, আপনি টাকা আনতে দেরি করে ফেলেছেন, সে আর বেঁচে নেই। মেয়ের অকাল মৃত্যু দেখে ওয়ার্ডেন চিৎকার দিয়ে কান্না করে বলে, সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে মেরেছ। এসব শুনে সাত্তিয়ার মনে আরো ক্ষোভ জমে যায়। রাগে সাত্তিয়া হোস্টেলের দিকে আসছিল। ঠিক তখনই রাঘু গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে সাত্তিয়াকে ডাক দেয়। সাত্তিয়া তাকে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। রাঘু তার পিছু পিছু এসে ডাকতে থাকে। বিরক্ত হয়ে সাত্তিয়া বলে, কি হয়েছে? আপনাকে বলেছি না আমার পেছনে ফালতু টাকা নষ্ট করবেন না, আমাকে আবার জুভেনাইলে পাঠিয়ে দিন। রাঘু জিজ্ঞেস করে, কি হয়েছে? সাত্তিয়া বলে, একটা ছোট্ট বাচ্চাকে মন্দিরে মেরে ফেলেছে। সব জায়গায় আমার মতো মানুষ পাওয়া যায় যারা ধর্মের নামে বানানো কুসংস্কারের জন্য আপনজনকে হারিয়ে ফেলেছে। এই শয়তানি দুনিয়ায় পড়ালেখা করে কি হবে? জেলে তো অল্প কিছু মানুষ, কিন্তু এখানে তো এমন মানুষে ভরা, সবাই এক, আমাকে ফেরত পাঠিয়ে দিন। রাঘু বলে, ভালো খারাপ দেখার বিষয়টা আমাদের নিজের কাছে। আমি তোমাকে এই জন্য বের করিনি যে তুমি তোমার পুরো জীবন খুঁজে বেড়াবে, বরং এই জন্য এনেছি যেন তুমি তোমার নতুন রূপকে খুঁজে পাও। সাত্তিয়া রেগে হাঁটা দেয়। রাঘু চিৎকার করে বলতে থাকে, তুমি না ফেরা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব, আমাকে এখানেই পাবে। বলে রাঘু বাস্কেটবল কোর্টের পাশে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। তখন ছেলেরা সেখানে খেলছিল। কিছুক্ষণ পরে চারিপাশ ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে লাইটও অফ হতে থাকে। রাত অনেক হয়ে যাওয়ায় রাঘু ব্যাগ থেকে একটা সোয়েটার বের করে পরে নেয়। ঠিক তখনই খেয়াল করে সামনে সাত্তিয়া এসে দাঁড়িয়েছে। সাত্তিয়া রাঘুর পাশে এসে বসে কান্না করতে করতে বলে, আপনি সব কেন করছেন? কি হই আমি আপনার? অনাথ হয়ে জেলে থাকতেও এত ভয় লাগতো না, কিন্তু আপনার ভালোবাসা দেখে ভয় লাগে। কেন এসেছিলেন আমাকে খুঁজতে? আমার মতো মানুষ যে কিনা দুনিয়াকে ঘৃণা করে, তারপরও কেন আপনি আমাকে বাবার মতো ভালোবাসা দিচ্ছেন? বলে দেন আপনার ভালোবাসা মিথ্যা। দুনিয়ায় আপনার মতো মানুষ ভালোবাসা আছে বলেই। কথা শেষ করার আগে আরো জোরে কান্না করতে থাকে। রাঘু সাত্তিয়ার কাঁধে হাত রেখে বলে, দুনিয়াকে তুমি এই মুহূর্তে প্রশ্ন করতে পারবে না। এমন অনেক কিছুই মাথায় আসছে, কিন্তু তার মানে এটা না যে প্রশ্ন করার রাস্তা শেষ। এমন চিন্তা করার মানুষই খারাপ দিকে এগিয়ে যায়। আমাদের ভেতরে রাগ, ঘৃণা, খারাপের সাথে আমাদের লড়াই না, বরং লড়াইটা হচ্ছে আমাদের ভেতরের ভালো মানুষের সাথে। সেটা কখনোই আমাদের থেকে বাইরে যেতে দেওয়া যাবে না। এরপর সে কথাটা বলে যেটা সাত্তিয়া একবার বৃন্দাকে বলেছিল, আমাদের জন্মের আগে যতই পাপ থাকুক না কেন, আমাদের জীবন থাকতে সেটাকে ঠিক করে যেতে হবে। সাত্তিয়া রাঘুর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়।
বহুদিন পর যেন সে পরম মমতা আর ভালোবাসার ছায়ার আশ্রয় পেয়েছে। এরপর নতুন সূর্য, নতুন দিন। সাতিয়ার রাঘুর দেওয়া জামা পরে ব্যাগ নিয়ে ক্লাসে যায়, মন দিয়ে পড়ালেখা করে। রাঘুর সাথে সাতিয়ার সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। সাতিয়াও ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের সাথে পরিচিত হয়ে তাদের ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে। রাঘু সাতিয়াকে গাড়ি চালানো শেখায়। রাঘুর দেওয়া শিক্ষায় সব ঘৃণা ভুলে দুনিয়ার মানুষকে ভালোবাসতে শুরু করে। কোথাও কোনো সমস্যা দেখলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। একদিন রাঘু খুশি মনে ব্যাগ গোছাচ্ছিল। ভাসু এসে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? রাঘু বলে, আজকে সাতিয়ার গ্রাজুয়েশন শেষে ওকে বাসায় নিয়ে আসবো আর বৃন্দার সাথে পরিচয় করিয়ে দিব। ভাসু থমকে যায়। রাঘু ভাসুকে বুঝিয়ে বলে, ও বদলে গেছে, তুমি যেমন ভাবছো এমন কিছুই হবে না। আমি সাতিয়াকে এই জন্য আনছি না যে বৃন্দাকে ওর সাথে পাঠিয়ে দিব, বরং ওকে ছেলে বানিয়ে আমার কাছে রাখার জন্য আনছি। ভাসু আর কিছুই বলে না। সাতিয়া কলেজ থেকে বেরিয়ে ফোনে কার সাথে যেন কথা বলে। অপর পাশ থেকে বলে, মেয়েটা আজ রাতে গ্রামের বাইরের বাস স্টেশনে অপেক্ষা করবে, ওকে নিয়ে ওর বোনের বাসা দুর্গাপুরে পৌঁছে দিবে। ফোনে কথা বলার জন্য পাশে রাঘু দাঁড়ানো সেটা সে খেয়ালও করেনি। রাঘু ডাক দিলে সাতিয়ার হুঁশ ফেরে। এরপর গাড়ি চালাতে চালাতে সাতিয়া রাঘুকে বলে, এক মেয়ে বিয়ের আগে প্রেম করে এখন 4 মাসের প্রেগনেন্ট। ওর মাই কল করে আমাকে জানিয়েছে গ্রামের মানুষজন এটা জানতে পারলে তাকে মেরে ফেলবে, তাই ওর মা ওকে লুকিয়ে রেখেছে। ওই ছেলেও একই ধর্মের, কিন্তু পালিয়েছে। রাত হয়ে যায়। গ্রামবাসী সেই মেয়েকে ধরে মারধর করতে থাকে। মেয়েটা ব্যথায় কাঁদতে থাকে। মেয়ের মা সবার কাছে অনেক অনুরোধ করে, এমনকি তার নিজের ছেলের কাছেও, কিন্তু কেউ তার কথা শোনে না। এদিকে বাস স্ট্যান্ডে সাতিয়া এবং রাঘু অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ায় কেউ আসে না দেখে সাতিয়ার মনে অস্থিরতা কাজ করে। এক মুরব্বী বলে, ওকে মেরে ফেলো। একজন তলোয়ার বের করে মারতেই যাবে, ঠিক তখনই সাতিয়া এসে এমন দৃশ্য দেখে। সাতিয়া দৌড়ে এসে তলোয়ারওয়ালা লোককে ধাক্কা মেরে তলোয়ার নিজের হাতে তুলে নেয় আর সবাইকে সরে যেতে বলে। ওই মহিলার ছেলে বলে, তার মানে মা মেয়েকে বাঁচানোর জন্য এদেরকে ডেকেছে। বৃদ্ধ সাতিয়াকে মেরে ফেলতে বলে। সবাই সাতিয়ার দিকে এগোলে সাতিয়া তলোয়ার নিয়ে কাউকে এগোতে দেয় না। রাঘু এসে ভিড়ের মধ্যে সবাইকে শান্ত করে সাতিয়াকে বলে, তলোয়ারটা ফেলে দাও। সাতিয়া প্রথমে রাজি না হলেও রাঘুর কথা শুনে ফেলে দেয়। তারপর রাঘু গ্রামবাসীকে বলে, দেখেন, আপনাদের ক্ষতি করতে আসিনি, শুধু এই মেয়েকে বাঁচাতে এসেছি। ধর্মের নামে মানুষ মারা এটা কোন ধরনের কথা? প্লিজ এই মেয়েকে যেতে দিন। সেই বৃদ্ধের ইশারায় রাঘুর পেছন থেকে একজন রাঘুকে চাকু মারে আর রাঘু সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সাতিয়া চিৎকার করতে থাকে আর রাঘুর কাছে গিয়ে তাকে ডাকতেই থাকে। এরপর ওই মেয়েরও গলা কেটে দেয়। তারপর সাতিয়াকেও চাকু মারে। সাতিয়াও মাটিতে পড়ে যায় আর অসহায়ের মতো রাঘুর দিকেই তাকিয়ে থাকে। গল্প চলে আসে হাসপাতালে। খবর পেয়ে ভাসু, বৃন্দা আর ছুটকি দৌড়ে এসে কান্না করে। বাচ্চা মেয়েগুলো বাবাকে ডাকতে থাকে, কিন্তু বাবা কোনো জবাব দেয় না। এক অফিসার ভাসুকে বলে, স্যারের সাথে আহত আরেকজনকে পাওয়া গেছে, তার নাম সাতিয়া, আপনি কি তাকে চেনেন? ভাসু অপরাধীর মতো বলে, না, চিনি না। গল্প বর্তমানে আসলে ভাসু বৃন্দাকে বলে, এটা তোর বাবার শেষ ইচ্ছা ছিল যে তুই যেন জানিস তোর একটা ভাই আছে। সাতিয়ার কাছে চলে যাবি এই জন্য তোর থেকে লুকাইনি, লুকিয়েছিলাম যেন তুই আমার থেকে দূরে না চলে যাস। বৃন্দা কিচ্ছু না বলে বাইরে বেরিয়ে সিঁড়িতে গিয়ে দাঁড়ায়। সার্থী সেখানে গেলে বৃন্দা সার্থীর কাঁধে মাথা রেখে কান্না করে দেয়। সার্থী তাকে সান্ত্বনা দেয়। এদিকে সাতিয়া চিন্নি সেই পুতুল হাতে বসে আছে। শ্রীনাথ বলে, ঠাকুরের মৃত্যুর সাথে সাথেই পুলিশ এই কেস ক্লোজ করে দিয়েছে, আমাদের উপর কারো সন্দেহ হয়নি, এখন কিছুদিন কিছু না করাই ভালো। সাতিয়া বলে, তুমি এটা কেন বুঝতে পারছো না? যখনই ও ঠাকুরকে মেরেছে, মানে আজ না হয় কাল ওরা আমাদের পর্যন্ত পৌঁছে যাবে। আমরা থেমে গেলেও আমাদের যুদ্ধ থামবে না। শ্রীনাথের কাঁধে হাত রেখে বলে, আমাদের সব লোককে ডাকো, দুনিয়া তো শুধু ঠাকুরকে চিনেছে, এখন আমরা দেখাবো ঠাকুরের সাথে কারা আছে। গল্প চলে আসে অতীতে। হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে সাতিয়া। তার জ্ঞান ফিরে আসতেই সে ধরফরিয়ে উঠে রাঘুর খোঁজ করতে থাকে। নার্স এসে সাতিয়াকে বিছানায় শুইয়ে দেয়। সাতিয়া রাঘুর কথা জিজ্ঞেস করলেই নার্স জানায় সে তো ওই দিনই মারা গেছে, পরিবারের লোকজনের সে তার লাশ নিয়ে গেছে। বাবার মতো রাঘুকে হারিয়ে সাতিয়া কান্নায় ভেঙে পড়ে। এরপর বেশ কিছুদিন সাতিয়া হাসপাতালে চিকিৎসা নেয়, কিন্তু শত চেষ্টা করেও রাঘুর মৃত্যু ঘটনা আর এই পর্যন্ত হওয়া, তার সাথে হওয়া সকল ঘটনা তার বারবার মনে পড়ছিল। টিভিতে এক পুরোহিতের সাক্ষাৎকার দেখে সাতিয়া শ্রীনাথকে কল করে বলে, আমি যেই পথ বেছে নিয়েছিলাম সেটা ভুল ছিল, এখন আমি আবার আমার আগের রাস্তা বেছে নিয়েছি। আমি তাদের সবাইকে শেষ করে দিব যারা ধর্মের নামে অনাচার চালায়। সাতিয়া ধীরে ধীরে সকলের মাঝে এই ধারণা ছড়িয়ে দিতে থাকে যে সৃষ্টিকর্তা বলতে কিছুই হয় না, মানে নাস্তিকতা আর কি। যারা ধর্মের নামে জুলুম করে তাদেরকে শেষ করে দিতে হবে। সকলের টাকা সম্পত্তি দিয়ে সাতিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে, আর এরাই তারা যারা ধর্মের কারণে তাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছে। সাতিয়া তাদেরকে নিয়ে একটা সংগঠন বানাতে শুরু করে। সকলের সাহায্য নিয়ে এক এক করে ধর্ম প্রচারকারী পুরোহিত, গুরু এই ধরনের লোকদেরকে মারতে শুরু করে। ধীরে ধীরে মানুষ তার কথায় মেনে নিতে শুরু করে। এরপর সাতিয়া সবাইকে বলে, যারা ধর্ম প্রচার করে শুধু তারা নয়, বরং যারা ধর্মে বিশ্বাস করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তার দলের একজন বলে, আমরা কি এটা করতে পারবো? সাতিয়ার মাথায়ও একই চিন্তা আসে, তাই সে এক মুহূর্ত দেরি না করে ঠাকুরকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। সাতিয়া ঠাকুরকে জেল থেকে
আনতে গেলে ঠাকুর জিজ্ঞেস করে আমরা কোথায় যাব। সাতিয়া বলে তুমি তোমার গ্রামের একটা শয়তানের কথা বলেছিলে না। ঠাকুর বুঝতে পারে না সাতিয়া কি বলছে। ওই দিন রাতেই সাতিয়ার প্রসাদ খাওয়ানোর নাম করে ঠাকুরের গ্রামের সব পূজারীদের এক করে আর তাদের সকলের খাবারে বিষ মিশিয়ে দেয়, ফলে তাতে সবাই মারা যায়। কিন্তু একজন বেঁচে গেলে সাতিয়া ঠাকুরকে বলে তোমাকে যারা মারতে আসবে তা দেখতে কেমন হয়। ঠাকুর বলে ওদের মাথায় চুল ছেটে দেওয়া। সাতিয়া লোকটাকে চেপে ধরে তার মাথার সব চুল ছেটে ফেলতে শুরু করে। ঠাকুর প্রথমে সব দেখে ভয় পেলেও এবার সে ওই পুরোহিতের কাছ থেকে মুখোশটা নিয়ে ওই লোকটার মুখে পরিয়ে দেয়। এরপর সেই কাটায়ু পাখিকে দিয়ে তার গ্রামের রীতি অনুযায়ী ওই লোককে মেরে ফেলে। এভাবে একের পর এক খুন করতে শুরু করে, সেই সাথে ধর্মে বিশ্বাস করা লোকদেরকেও মারতে শুরু করে। এই কাজগুলো ঠাকুর করলেও দিক নির্দেশনা দিত সাতিয়া, কারণ ঠাকুর অনেকটা সহজ সরল, তাই কেউ তাকে সহজে সন্দেহ করবে না। এরপর সাতিয়া নিজে নতুন পরিচয় বানায়। আসল আনন্দকে খুন করে তার বাবাকে নিজের বাবা বলে পরিচয় দেয়। তখন থেকে সাতিয়ার নাম কবির আনন্দ, যে একজন কলেজের লেকচারার আর তার একটা সংস্থা আছে যারা অসহায় মানুষদেরকে সাহায্য করে। তবে এটা ছিল দুনিয়াকে দেখানোর জন্য। আসলে এই সংগঠন ছিল নাস্তিকদের নিয়ে গড়ে তোলা একটা সংগঠন। বিন্দা সার্থীকে বলে আমার ভাই নিজের চোখে মাকে মরতে দেখেছিল। ও হয়তো এটাও ভাবছে যে আমিও মারা গেছি। নিজের আপনজন থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে এসব হচ্ছে। সার্থী বৃন্দাকে জিজ্ঞেস করে এখন তুমি কি করবে। বৃন্দা বলে আমার ভাই হয়তো সত্যিকে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি বলেই এসিপি কে কল করে। বেশ তোড়জোড় করে সাত্যাকে খুঁজে বের করার কাজ শুরু হয়। সাত্যাও নিজের মতো করে ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাচ্ছে। সব জায়গায় সাত্যার নামের পোস্টার লাগিয়ে দেওয়া হয়। এসিপি মাথায় হাত দিয়ে বসে বলে 4 বছর ধরে কলেজে একটা ছেলে পড়াশোনা করলো, অথচ কেউ তার ব্যাপারে কিছুই জানে না। সকালে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসিপি বলে এক্সপার্টকে ডাকো আর সাত্যার বর্তমান বয়স অনুযায়ী তার চেহারা কেমন হতে পারে তার স্কেচ বানাও। সকলে কাজ শেষে বাড়ি চলে গেল। বৃন্দা তখনও অফিসে বসে আছে। সামনে তদন্তের বোর্ডের দিকে তাকিয়ে কি করবে ভেবে না পেয়ে রাগে টেবিলের সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখন একটা কাগজে বৃন্দার চোখ আটকে যায়। কাগজটা ছিল কিডনি ডোনেশন সার্টিফিকেটের, যেখানে দেখা যাচ্ছে আনন্দ তার বাবাকে একটা কিডনি ডোনেট করেছিল। কিন্তু এখানে আনন্দের যে ছবিটা দেওয়া আছে তার সাথে এখনকার আনন্দের চেহারার কোনো মিল নেই। বৃন্দা কাগজটা হাতে নিতেই তার বিষয়টা কেমন যেন খটকা লাগে। সে মিলিয়ে দেখে একজন ভিকটিমের লাশ শনাক্ত করা যায়নি, কিন্তু সে একজন কিডনি ডোনার ছিল। বৃন্দা দ্রুত সার্থীকে কল করে বলে আমরা এমন একজন ভিকটিমকে পেয়েছিলাম যে কিডনি ডোনার ছিল, ওর কথা মনে আছে? সার্থী বলে হ্যাঁ, ও ডিএনএ ম্যাচিং করানোর জন্য বিজয় সেটা অর্গান ডোনেশন এজেন্সিতে পাঠিয়েছিল। বৃন্দা বলে তার রিপোর্ট এখানেই আছে। ওই ভিকটিমকে আইডেন্টিফাই করা গিয়েছিল, তার নাম কবির আনন্দ, যে তার বাবা কমল আনন্দকে কিডনি ডোনেট করেছিল। সার্থী বলে হয়তো রিপোর্টে কোনো ভুল হয়েছে, আমি বিজয়কে জানাচ্ছি। সার্থী বিজয়কে ব্যাপারটা আবার চেক করে দেখতে বলে। বিজয় ডোনেশন ফাউন্ডেশন কল করে খোঁজ নিয়ে দেখে তাদের রিপোর্টে কোনো ভুল নেই। এটা শুনে বৃন্দা যেন পুরো দুনিয়ায় থমকে যায়। তার বারবার আনন্দের বলা কথাগুলো মনে পড়তে থাকে। আনন্দ তাকে বলেছিল তার বাবা তাকে বলেছে তুমি আসার আগে যত খারাপ হোক না কেন তোমার উচিত তা ঠিক করার চেষ্টা করা। এর মানে হলো আনন্দই সাতিয়া, কারণ এই একই কথা বাবা বৃন্দাকেও বলেছিল। বৃন্দা আর এক মুহূর্ত দেরি না করে সাতিয়াকে খুঁজতে তার ফাউন্ডেশনে চলে আসে। সব জায়গায় নতুন করে খুঁজেও সাতিয়াকে পায় না। শেষে বৃন্দা সাতিয়ার বাড়ি গিয়ে দেখে সেখানেও সাতিয়া নেই। বেচারি হতাশ হয়ে বসে পড়ে। সার্থীও হন্ততন্ত করে সেখানে আসলে বৃন্দা বলে এই আনন্দই আসলে সাতিয়া। সে আসল আনন্দকে মেরে তার জায়গা নিয়ে এখন সবাইকে মারছে। সার্থীও অবাক হয়ে যায়। বৃন্দাকে ভেঙে পড়তে দেখে সার্থী বলে এভাবে ভেঙে পড়বেন না, আমরা নিশ্চয়ই কিছু না কিছু করব। হঠাৎ বৃন্দার মনে পড়ে সে সাতিয়ার গাড়িতে ট্রাকার লাগিয়ে দিয়েছিল। বৃন্দা মোবাইল বের করে ট্রাকার অন করতে দেখে সাতিয়ার গাড়ি গঙ্গাভারামের দিকে যাচ্ছে। বৃন্দা জিজ্ঞেস করে ওখানে কি কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে। সার্থী এসিপি কে কল করে। এসিপি তখন পুলিশ কমিশনারের সাথে মিটিং এ ছিল। পুলিশ কমিশনার ফোনটা লাউড স্পিকার দিতে বলে। বৃন্দা জানায় এই আনন্দ আসলে সাতিয়া। সকলে অবাক হয়ে যায়। সার্থী বলে ও এখন গঙ্গাভারামের দিকে যাচ্ছে, ওখানে কি কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে। এসিপি বলে প্রতি বছর অমাবস্যায় গঙ্গাভারামের দেবীর জ্যোতি প্রদর্শন করার জন্য লোক যায়। এটা 25 বছর আগে শেষ দেখা গিয়েছিল, কিন্তু এরপর আর দেখা যায়নি। সকলে বলছে এবছর সেটা আবার দেখা যাবে, অর্থাৎ চন্দ্রগ্রহণ হবে। বৃন্দা বলে সবাইকে গঙ্গাভারামে যেতে বলুন। বৃন্দা সাতিয়ার ঘর থেকে বের হওয়ার সময় দেখে দেওয়ালে একটা ছবি টানানো, যেখানে দেখা যাচ্ছে বড় ভাই তার ছোট বোনকে নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে। সাতিয়া হয়তো বৃন্দার কথা ভেবেই এই ছবিটা বানিয়েছে। সার্থী এবং বৃন্দা দেরি না করে গাড়িতে উঠে গঙ্গাভারামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গঙ্গাভারামে লাখো মানুষের ভিড় জমেছে। কিছু সময়ের মধ্যেই সার্থী এবং বৃন্দা সেখানে পৌঁছে দেখে এসিপিও টিম নিয়ে চলে এসেছে। তারা এত মানুষের ভিড়ে সাতিয়াকে খুঁজতে শুরু করে। হঠাৎ চারিদিকে তাকিয়ে বৃন্দা ছোটবেলার কথা মনে পড়ে যায়। পুলিশ সব লোকদেরকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। এদিকে সাতিয়া গঙ্গাভারামের পেছনে একটা সুড়ঙ্গের মতো লাইন বানিয়ে তাতে পেট্রোল হাতে শুরু করে। এসিপি মন্দিরের মাইকিং কমিটির কাছে গিয়ে বলে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, দ্রুত মাইকিং করে সবাইকে বাইরে যেতে বলেন। তারা মানতে না চাইলে এসিপি জোর করে তাদেরকে উঠিয়ে নিজেই মাইকিং করতে শুরু করে। সেখানে থাকা সাতিয়ার ফাউন্ডেশনের লোক কৌশলে রেড্ডির বন্দুক ছিনিয়ে নিয়ে ভয় দেখিয়ে বলে এখান থেকে
চলে যান। এসিপি ভয়ে সরে যায়। লোকগুলো আবারও সব লোকজনকে মায়ের দর্শনের জন্য পুকুরে নামতে বলে। আর এই পুকুরেই সাতিয়া পেট্রোল ঢেলে রেখেছে, কারণ সকলে পানিতে নামলেই সে আগুন ধরিয়ে দিবে। এদিকে মন্দিরের ভেতরে সব জায়গায় চেক করা হলেও কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। বৃন্দা আর সার্থী ভেতরের সামনে এগিয়ে আসলেই ফরেস্টের টিম বলে এখানে ক্ষতিকর কিছু নেই। ঠিক তখনই সার্থী আর বৃন্দা খেয়াল করে ভিড়ের মধ্যে তাদের দেখে একটা লোক পালিয়ে যাচ্ছে। তারা সে লোকটার পিছু নেয়। লোকটা হোঁচট খেয়ে পড়ে গেলে বৃন্দা তাকে চেপে ধরে, কিন্তু লোকটা বৃন্দাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। ধাক্কা দেওয়ার কারণে বৃন্দা একটা পাইপের উপরে গিয়ে পড়ে। বৃন্দা খেয়াল করে বাইরে থেকে পানি জাতীয় কিছু একটা সোজা পুকুরে গিয়ে পড়ছে। এখানে আসার সময় বৃন্দা বাইরে কিছু পেট্রোলের জার পড়ে থাকতে দেখেছিল। বৃন্দার কাছে পুরো ব্যাপারটা এবার ক্লিয়ার হয়ে যায়। বৃন্দা সার্থীকে বলে এই পুকুরে কিছু একটা আছে, এখানে নামলেই মানুষ মারা যাবে। পানির সাথে কিছু মেশানো হয়েছে, ওই পাইপগুলো দেখো। সবাই পূজা শেষ করে যখনই পানিতে নামবে সাথে সাথেই মারা যাবে, এটাই ওদের প্ল্যান। সার্থী দ্রুত সব পুলিশ অফিসারদেরকে জানিয়ে দেয় আর সবাইকে আটকানোর কথা বলে। বৃন্দাও এক মুহূর্ত দেরি না করে তার গ্রামের পাশের জঙ্গলে চলে আসে, যেখানে ছোটবেলায় সে আর সাতিয়া খেলা করতো। বৃন্দা সেই রাস্তা ধরে এগোতেই সাতিয়াকে দেখতে পায়। সাতিয়া তখন সকলের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃন্দা ছলছল চোখে নিজের ভাইকে দেখে সাচি বলে ডাকে। সাতিয়া রেগে ঘুরে তাকিয়ে বলে এই নাম তুমি কিভাবে জানলে? বৃন্দা কাঁদতে কাঁদতে বলে আমি এই নামেই তোমাকে ডাকতাম, আমি চিন্নি। সাতিয়া রাগী গলায় বলে ঠাকুরের মতো আমাকেও বোকা বানানোর চেষ্টা করো না, চিন্নি মারা গেছে। বৃন্দা বলে চিন্নি তোমার সামনেই দাঁড়িয়ে আছে, একজন ভালো মানুষ চিন্নিকে বাঁচিয়েছিল, এরপর তার কাছে রেখে পেলে পুষে বড় করেছে। একই মানুষটা তোমারও খেয়াল রেখেছে, আর সেটা হলো রাঘু। আমাদের এক করে দেওয়ার জন্য সে তোমাকে খুঁজে বের করেছিল। সাতিয়া রাঘুর কথা মনে পড়ে, তারও মনে হয় এটাই হয়তো তার চিন্নি, না হলে একটা মানুষ তার জন্য এত কিছু কেন করবে। সাতিয়া কাঁদতে কাঁদতে নিজের বোনের দিকে এগিয়ে আসে, সে পুতুলটা দেখিয়ে বলে আমার চিন্নি। এদিকে পুলিশের বাধা না মেনে সাধারণ মানুষ পুকুরে নামার জন্য ধস্তাধস্তি শুরু করেছে। বৃন্দা বলে লোকদের মেরে তুমি আমাকেই খুঁজছিলে তাই না, দেখো আমি বেঁচে আছি, এসব বন্ধ করে দাও। সাতিয়া রাগী গলায় বলে এই গ্রামের সব লোকদেরকে আমি আগুনে জ্বালিয়ে মেরেছিলাম, আমি এরকম হওয়ার আগে কি কি সহ্য করেছি সেটা কি জানো? এজন্য কে দায়ী? আর এমনি তো এটা এখন আমার আর তোমার বিষয় না, আমি যে দুনিয়া দেখেছি সেটা তুমি দেখোনি, তাহলে তুমি মানুষ বলছো, তারাই রাক্ষসের মতো আচরণ করে। এখন আমাদের নিজেদের রাস্তা আছে। বৃন্দা বলে কিন্তু রাঘু তোমাকে যে রাস্তা দেখিয়েছিল তার কি হবে? সাতিয়া রেগে বলে তাহলে তার সাথে এমন কেন হলো? এদিকে লোকজন পুলিশের বাধা ভেঙে পুকুরে নামার জন্য এগিয়ে যায়। সাতিয়া নিজের কাজ চালিয়ে যায়। বৃন্দা সাতিয়াকে বোঝানোর চেষ্টা করে আমিও তোমাকে হারিয়েছিলাম, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম বলেই আজ তোমাকে ফিরে পেয়েছি। ওরাও তো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, ওরা তোমার সাথে যা করেছে তুমিও তো ওদের সাথে ঠিক তাই করছো, প্লিজ এখন থেমে যাও। সাতিয়া বলে এসব এখন আর থামবে না। বলেই সাতিয়া আগুন ধরাতে গেলে বৃন্দা বাধ্য হয়ে তার দিকে বন্দুক তাক করে। সাতিয়া চাঁদের দিকে তাকিয়ে টিটকারির হাসি হেসে বলে মাত্রই তো আমাদের দেখা হলো, এত জলদি আলাদা হয়ে যায় কিভাবে? বলেই সাতিয়া আগুন ধরিয়ে দেয়। বৃন্দা বলে তোমার মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু রাঘু আমাদের যেই পথে চলা শিখিয়েছে সে অনুযায়ী সে আমাদের পথ প্রদর্শক, আর এটাই সত্য যে খারাপের কখনোই জয় হয় না। বলেই বৃন্দা নিজের বুকে পাথর রেখে সাতিয়ার বুকে গুলি করে। সাতিয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। বৃন্দা দেরি না করে সেই বড় ট্রাঙ্কের পায়া কেটে দেয়, যার মধ্যে ক্ষতিকর তরল মিশিয়ে রাখা হয়েছিল। সাথে সাথে সেটা মাটিতে পড়ে যায়, তাই পাইপের সাহায্যে সেটা আর ওই পুকুরে গিয়ে মিশতে পারে না। এদিকে ভক্তরা তাদের দেবী জ্যোতি দেখতে পেয়ে জয়ধ্বনি শুরু করে। বৃন্দা নিজের ভাইয়ের কাছে আসে। সাতিয়ার মনে হয় তার ছোট্ট চিন্নি তার দিকে এগিয়ে আসছে। সাতিয়া কাপা কাপা হাতে সেই পুতুলটা বৃন্দাকে দিয়েই মারা যায়। বৃন্দা ভাইয়ের লাশের পাশে বসে অঝরে কান্না করতে থাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিয়তি এতদিন পরে তাকে তার ভাইয়ের সাথে দেখা করিয়ে দিল, কিন্তু তার হাতেই সাতিয়াকে মরতে হলো। সারা জীবন নিজের ভাইকে মারার অপরাধ বোধ নিয়েই হয়তো বৃন্দাকে বাকি জীবন পার করতে হবে। আসলে অন্ধবিশ্বাস আর কুসংস্কার কখনোই ভালো কিছু বয়ে আনে না, বরং এই কুসংস্কার আর অন্ধবিশ্বাসী পৃথিবীর ইতিহাসে হাজার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে আছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।